আচ্ছা দেখো এক সেকেন্ড, রিয়াল অ্যানালিসিস চালু হবে আজকে, কিন্তু সিলেবাস যদি দেখে থাকো এসএলএসটি সিলেবাস, ওখানে কিন্তু পয়েন্ট সেট টপোলজি বা নাম্বার সিস্টেম বলে উল্লেখ নেই, তেমন কিছু একটা সিকোয়েন্স থেকে উল্লেখ করা আছে, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু জানতে হবে, না জানলে পয়েন্ট সেট টপোলজি বা নাম্বার সিস্টেম এটা না জানলে কিন্তু ওখানে গিয়ে প্রবলেম হবে, ঠিক আছে। তো ইন ডিটেলসে একটু প্রথম থেকে চালু করা যাক অল্প স্বল্প করে। আর অ্যানালিসিসকে অ্যানালিসিস ভাববো না, ভাবলেই ভয় লাগে, যেটা ছোটো থেকে সবার ভয় থাকে। অ্যানালিসিসকে রিয়েল লাইফের সঙ্গে ভাবতে হবে, সব কিছু যে কোনো জিনিস রিয়েল লাইফের সঙ্গে রিলেট করতে হবে, তাহলে দেখবে মনে থাকবে বেশি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম আর কি, টার্মস অ্যান্ড কন্ডিশান। এখানকার টার্মস অ্যান্ড কন্ডিশান হচ্ছে প্রতিদিন 5টা করে প্রবলেম করে নিয়ে আসতে হবে, মানে বানিয়ে নিয়ে আসতে হবে প্রবলেম, 5টা করে প্রবলেম বানিয়ে নিয়ে আসতে হবে, না বানিয়ে না আনলে 10 টাকা করে ফাইন, ঠিক আছে। এবং ফাইন কালেক্ট করে খাওয়া দাওয়া হবে যখন বেশি ফাইন হবে। 5টা করে প্রবলেম এই জন্য নিয়ে এসে, সবাই যদি 5 টাকা করে প্রবলেম নিয়ে আসে, তাহলে এখানে যতজন আছে 5টা করে যদি গুণ করো, অনেকগুলো একটা প্রবলেম কালেক্ট হচ্ছে, সবার প্রবলেমটা সবার কাছে মানে একটা পিডিএফ করে সবাইকে দেওয়া হবে, সেই প্রবলেমগুলো সলভ করে নিয়ে আসবে প্রত্যেক দিন, তাহলে প্র্যাকটিসটা হবে। আর এইসব যেহেতু কম্পিটিটিভ এক্সামের প্র্যাকটিস চলছে, এসএসসি মানে কম্পিটিটিভ এক্সাম মানে মাল্টিপল চয়েসের ব্যাপার স্যাপার, এখানে একটা জিনিস কি বলে দেখি, আমি পুরো একটা জিনিস পড়ে নিলাম, সিলেবাস শেষ হয়ে গেল আমার, ভেক্টর দেওয়ার যেমন ভেক্টর শেষ হয়ে গেছে, তো ভেক্টর শেষ হয়ে গেছে মানে ভেক্টর যদি প্র্যাকটিস না করি কিন্তু ভুলে যাবো। আমাকে সব কিছু নিয়ে চলতে হবে একসঙ্গে, কোনো কিছু ছেড়ে যেতে পারবো না, এটা হচ্ছে মেন প্রবলেম, ঠিক আছে। মানে আমি পড়ে নিলাম, ভুলে গেলাম, ঠিক আছে, ওটা থাকলো, পরীক্ষার সময় আবার প্র্যাকটিস করবো, জীবনে হবে না, অসম্ভব ব্যাপার। মানে মাইন্ডটাকে এরকম তৈরি করতে হবে, যে কোনো টাইমে আমাকে যদি দেয় তাহলে সেই টাইমে আমি করতে পারবো, এরকম তৈরি করতে হবে নিজেকে। আর সেটা করতে গেলে প্র্যাকটিস মাস্ট, পুরোনো জিনিস। আর তার জন্য এই জিনিসটা তৈরি করা, যে প্রত্যেকদিন প্র্যাকটিস প্রবলেম নিয়ে আসবে, তাহলে কি গাদা গাদা প্রবলেম হবে, যত ইচ্ছা প্র্যাকটিস করবে কোনো প্রবলেম হবে না। তো এটা কিন্তু সিরিয়াস, প্রবলেম না আনলে 10 টাকা করে ফাইন, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো, রিয়াল অ্যানালিসিস নাম শুনে বিশাল ভয়ের একটা বিষয়, তাই না? সবাই ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে রিয়াল অ্যানালিসিস যদি সত্যি ভেবে দেখো, তোমরা যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসছো, তাহলে আমি কিছু কিছু জিনিস একটু বলতেই পারি। তুমি যদি রিয়াল অ্যানালিসিসকে দেখতে যাও, তাহলে দেখবে রিয়েল লাইফের যে নাম্বারগুলো নিয়ে তোমরা কাজ করো, সেই নাম্বার নিয়েই কথাবার্তা, আর কিছু নেই, ঠিক আছে। সেইগুলোকে একবার মানে ব্যাপারটা হচ্ছে কী বলে দেখি, একটা মাটি আছে, কিছু মাটি আছে, একটা মানে যে মাটির জিনিসপত্র যাকে বানায়, তাকে যদি দিয়ে দিই, তো সেই মাটি থেকে কি করবে, হয়তো কাপ বানাবে, পুতুল বানাবে, এই বানাবে, সেই বানাবে, অনেক কিছু বানাবে। জিনিস কি? মাটি। ওখান থেকেই এদিক ওদিক বাঁকিয়ে এদিক ওদিক করে মোটামুটি একটা ফিগার তৈরি করছে। রিয়াল অ্যানালিসিসও তাই, নাম্বার আছে, আমার কাছে নাম্বারের সেট আছে, এই সেটগুলোকে এদিক ওদিক টানা হিচড়া করতে করতে যা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে অ্যানালিসিস। অ্যানালিসিস মানে কি? যাচাই করা, ঠিক আছে না, পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ করা, এই সব জিনিসপত্র। তাহলে অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে নাম্বার সিস্টেমকেই এদিক ওদিক করে কিছু বানানো হবে এবং সেটাকেই অ্যানালিসিস করা হবে, এটা হচ্ছে রিয়াল অ্যানালিসিস, আর কিচ্ছু না, আহামরি কিচ্ছু জিনিস নেই এখানে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে ডেফিনেশন ক্লিয়ার হয় না আমাদের, এটা সবচেয়ে বড় প্রবলেম। আর একটা জিনিস, আইদার তো ডেফিনেশন ক্লিয়ার হয় না, আর নাহলে ডেফিনেশন ক্লিয়ার করার কথা ভাবি না। আমাদের তাৎক্ষণিক ইনস্ট্যান্ট জিনিসপত্র দরকার, এই জিনিসটা খুব বড় প্রবলেম অ্যানালিসিসে বিশেষ করে। আর এখানেই সবচেয়ে বড় প্রবলেমটা দাঁড়িয়ে যায় সবারই, ঠিক আছে। তাৎক্ষণিক আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, প্রবলেম অটোমেটিকলি সলভ হয়ে যাবে। অ্যানালিসিসের প্রবলেম সলভ করাটা খুব বেশি আহামরি প্রবলেম নয়। তোমরা নিজেরাও যেহেতু গ্র্যাজুয়েশন পরীক্ষা কমপ্লিট করে এসছো, অ্যানালিসিস পরীক্ষার দিনটা যে কটা জিনিস তুমি পারতে, সেই কটা লিখতে কত টাইম লেগেছে? কোনো টাইমই লাগেনি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, অ্যানালিসিস পরীক্ষা যদি কেউ দেয় 50 নম্বরের, সে যদি সত্যি পারে সব কিছু বা সব কিছু জানে, 1 ঘন্টা এনাফ অ্যানালিসিস লেখার জন্য। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট, 2 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিটে এমনি নামানো যাবে অ্যানালিসিস, এতটাই সোজা বিষয়। কিন্তু ওই সোজাটাই সোজা তখন হবে যদি ডেফিনেশন ক্লিয়ার থাকে, কনসেপ্ট ক্লিয়ার থাকে, আদারওয়াইজ হবে না। তো আমরা একদম প্রথম থেকে শুরু করি, নাম্বার সিস্টেম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রিয়াল অ্যানালিসিসের, নাম্বার সিস্টেম। সেট যেদিন এর আগের দিন সেট পড়েছিলাম, সেট যখন পড়েছিলাম আমাদের কিছু কিছু স্পেশাল সেট নিয়ে আমরা কথা বলেছিলাম। কি সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ইন্টিজার্স, সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ ইরেশনাল নাম্বার,
তোমার রিয়েল নাম্বার, তারপরে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার নিয়ে এখন কথা হবে না, রিয়েল অ্যানালাইসিস যেহেতু করছি, তার মানে রিয়েল নাম্বার নিয়ে আমাদের কথা হবে। রিয়েল নাম্বারের মধ্যে যেগুলো এগুলো আছে, সেদিন একটা ফিগার হয়ে গেছিলাম কোন সেটের মধ্যে কোন সেটগুলো ঢুকে থাকে, কোনটা বড় সেট কোনটা ছোট সেট, এই জাজমেন্টে যায়নি। কেন ওই জাজমেন্ট আমি করতেও পারবো না। কখন কোন সেটকে কোন সেটের থেকে বড় বা ছোট এই জাজমেন্ট তখনই করতে পারবো যদি কার্ডিনালিটি ব্যাপারটা পড়ি। যখন পড়বো তখন দেখবো কার্ডিনালিটি আছে, কার্ডিনালিটি পড়তে হবে। যখন কার্ডিনালিটি দেখবো যে একটা সেটের কার্ডিনালিটি কীভাবে জাজ করা হয় বা কী করা হয়, তখন কোনটা ছোটো সেট কোনটা বড় সেট এগুলো দেখা যাবে তখন। যাই ভালো কথা। তো আপাতত যে জিনিসটা দেখার সেটা হচ্ছে কে কার সাবসেট। মোটামুটি সাবসেট তো মনে আছে, দুজন বাকিদের তো থাকার কথা, কত সেদিন ডিসকাস হয়েছিল। সাবসেট সুপারসেট এগুলো তো মোটামুটি মনে আছে। তাহলে আমি আরও একবার সেই ছবিটা আঁকছি। ছবিটা কী ছিল? সেট অফ রিয়েল নাম্বার। ভাই সেট অফ রিয়েল নাম্বার মানে কি? মানে সমস্ত ধরনের পসিবল যতগুলো নাম্বার আছে, পয়েন্ট হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ, যে কোনো টাইপের নাম্বার, সেগুলো হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার আন্ডারে পড়ছে। হ্যাঁ, কমপ্লেক্সটা বাদে, মানে এ প্লাস আইবি ফর্মে না লিখে শুধুমাত্র এ যদি লিখি তাহলে সেটা হচ্ছে রিয়েল নাম্বার। অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন হচ্ছে এ প্লাস আইবি, যেখানে এ আর বি রিয়েল নাম্বার। ঠিক আছে না? ভালো কথা। এটা যদি রিয়েল নাম্বারের সেট হয়, আর তাহলে তার ভেতরে দেখো রেশনাল নাম্বার সেট আছে। সমস্ত রেশনাল নাম্বার রিয়েল নাম্বার, বাট সমস্ত রেশনাল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বার রেশনাল নয়। যেমন √2, ই, এই সব যে নাম্বারগুলো আছে, বা পাই, এই যে নাম্বারগুলো, সেগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। দ্যাট মিনস এটা হচ্ছে রেশনাল নাম্বার সেট, সেটাকে কিউ দিয়ে লেখা হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার জেড, সেট অফ ইন্টিজার। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি সেট অফ ইরেশনাল নাম্বার, কি দিয়ে ডিনোট করা হয়? আর মাইনাস কিউ দিয়ে ডিনোট করা হয়। তার ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট, এন। দেখো ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 3 4 5 6 পজিটিভ। আর মাইনাস কিউ কি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, নোটেশনটা এখান থেকে হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 পজিটিভ নাম্বারগুলো, পজিটিভ যেগুলো মানে পূর্ণ সংখ্যা যেগুলো আর কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেগুলো হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। তারপর সেট অফ ইন্টিজার মানে +-1, 0, +-1, +-2, মানে ন্যাচারাল নাম্বার তার সঙ্গে এক্সট্রা এলিমেন্ট আছে। ঠিক আছে? তারপর হচ্ছে রেশনাল নাম্বার, এখন p/q আকারে এক্সপ্রেস করা যায়, যেগুলো রেশনাল নাম্বার, যেগুলোকে p/q আকারে এক্সপ্রেস করা যায়, এবং pq যেগুলো ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা হবে, আর কিউটা নট ইকুয়াল টু 0 হবে। আর তার সঙ্গে আরেকটা কন্ডিশন ছিল, জিসিডি অফ pq নট ইকুয়াল টু ইকুয়াল টু 1। তবে এই কন্ডিশনটা নট নেসেসারি, দিতেও পারি নাও দিতে পারি। আর রিয়েল নাম্বার তো বুঝতে পারছি, সবগুলো রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, সমস্ত কিছু নিয়ে যেটা, সেটা হচ্ছে রিয়েল নাম্বার। আচ্ছা, এখন কথা হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমি অ্যানালিসিস, এই যে নাম্বার সিস্টেমটা তৈরি করলাম, এই নাম্বার সিস্টেমে যে অ্যানালিসিস হবে, এবার দেখো এই নাম্বার সিস্টেমকে অ্যানালিসিস করবো, আর কিছু না, এক্সট্রা কিছু না। দেখো ন্যাচারাল নাম্বারটা কীভাবে এলো, এটা যদি ভাবতে যাই ন্যাচারাল নাম্বারটা কীভাবে এলো। আজকের ক্লাসটা একদমই ফান্ডামেন্টাল ক্লাস, ঠিক আছে, মানে ভয় তাড়ানোর ক্লাস, সোজা কথায়। ঠিক আছে? আজকের ক্লাসটা এসএসসির জন্য হচ্ছে না, টোটালি ভয় তাড়ানোর ক্লাস। ন্যাচারাল নাম্বারের সেটটা কী করে এলো? ন্যাচারাল নাম্বার সেট যদি দেখি, ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে কী আছে? 1 2 3 4 ... এই তো, এই সেটটাকে কিভাবে তৈরি করতে পারি বা কিভাবে তৈরি হলো, এটা যদি ভাবা যায়, এটা যদি ভাবি, অ্যাকচুয়ালি এর যদি হিস্ট্রি দেখা যায়, হিস্ট্রি দেখতে গেলে আমি একটা জিনিস দেখতে পাবো যে পুরোনো যুগে যখন নাম্বারস বলে কিছু ছিল না, সেই সময় কী হতো, ধরো মানে আমি এমন একটা ওয়ার্ল্ডে বিলংস করছি যেখানে নাম্বার টাম্বার কিচ্ছু নেই, পড়াশোনা কিচ্ছু নেই, বিশাল মজার বিষয়। ঠিক আছে? কিন্তু মজা নয় টোটালি। তো সেই ওয়ার্ল্ডে বিলংস করছি যেখানে পড়াশোনা নাম্বার সাম্বার কিচ্ছু নেই। আমি কী করেছি, 10টা ছাগল নিয়ে চড়াতে গেছি মাঠ, বা মানে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে গেছি মাঠে। ভালো কথা। জঙ্গলে থাকা হয়, তখন তো জঙ্গলে ভর্তি, জঙ্গলে থাকা হয়, 10টা ছাগল নিয়ে গেলাম, তখন তো 10টা জিনিসও জানি না, নাম্বার জানি না, তো 10টা বলবো কী করে, কিছু ছাগল নিয়ে গেছি আমি। ভালো কথা। বা আবার সন্ধ্যার সময় সকালে গেছি, সব ছাগলকে চড়িয়ে ফড়িয়ে রাতের বেলা আবার ব্যাক করেছি, দিয়ে আমার মনে হয়েছে হয়তো ছাগলটা কমে গেছে। ঠিক আছে? কত কমেছে কী কমেছে জানি না, নাম্বার তো জানি না, তাহলে কী করে বুঝবো কমলো কীভাবে না কমলো। আবার পরের দিন গেলো, পরের দিন গিয়ে আবার দেখছি আবার কম লাগছে, এরকম করে কমতে কমতে দেখা গেলো অর্ধেক হয়ে গেছে। তখন তো মনে হবে যে নাম্বার কমে গেছে, জিনিস কমে গেছে। তাহলে যখন জিনিস কমে গেছে, তাহলে আমাকে এবার বুঝতে হবে যে আদৌ কি কমছে বা কী হচ্ছে ব্যাপারটা, সেটা জাজ করতে হবে। আর এই জাজটা করার যে এই যে কনসেপ্টটা এসছে মাথা থেকে, তারপর থেকে নাম্বার সিস্টেমটা তৈরি হয়েছে। কীভাবে কী করলো, যটা ছাগল তটা পাথর পকেটে ভরে নিয়ে গেল,
ফেরার সময় যখন আবার রাতে ঢুকছে তখন কি করছে, একটা করে পাথর ফেলছে আর একটা করে ছাগল ঢোকাচ্ছে, একটা করে ছাগল। তারপরে দেখা যাচ্ছে কি একটা পাথর থেকে গেল বা দুটো পাথর থেকে গেল হাতে, অথচ ছাগল নেই। তার মানে কি এই যে প্রসেস, এই প্রসেস থেকে কাউন্টিং ব্যাপারটা তৈরি হলো আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে এই যে কাউন্টিংটা তৈরি হলো, এবার এই যে নাম 1 2 3 4 এগুলো তাহলে একটা নাম, এবং তার করসপন্ডিং যে জিনিসটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। আমি 1কে 1 কেন বলবো, 1কে তো আমি 5ও বলতে পারতাম, যদি ছোট থেকে তাই বলতো আমি তাই বুঝতাম, তাই না, আমার মাথায় সেটা ঢুকতো। তাহলে এই জিনিসটা, এবার এই জিনিসটা কি করে এলো, তারপর থেকে ওর পর থেকে কি ট্যালি যেগুলো পড়েছো তো, ট্যালি সেই তারপরে এরকম কেটে দেওয়া, তারপরে নাম্বার কাউন্টিং শুরু হলো এই ট্যালি দিয়ে, ঠিক আছে। ওই পাথর থেকে ট্যালিতে এলো, ট্যালি থেকে তারপরে নাম্বার এলো, ঠিক আছে। 1 একটা দাগ মানে 1, দুটো দাগ মানে 2, এইভাবে আস্তে আস্তে নাম্বারটা তৈরি হলো। তাহলে এই নাম্বারটা তৈরি হলো কি করে, নাম্বার তৈরির পেছনে 5টা অ্যাক্সিওম আছে। কি কি? পিয়ানোজ অ্যাক্সিওম বলা হয়, 5টা অ্যাক্সিওম, ঠিক আছে। পিয়ানোজ অ্যাক্সিওম ফার্স্ট কি, দেখো নাম্বার যখন আমি তৈরি করছি আমাকে তো নাম কনসিডার করতেই হবে, নাহলে তো আমি বলতে পারবো না যে এর নাম এটা, আমাকে তো সেটা কনসিডার করতে হবে। তোমার ঘরে দেখা গেলো একটা নতুন বাচ্চা জন্ম হচ্ছে, তার একটা নাম দেবে, নামটা কি কনসিডার করছো তুমি, তো আগে থেকে কি নাম ঠিক ছিল না, নামটা দিয়ে দিলে পরবর্তীকালে কী হলো, ওই নামেই সে পরিচিত, বড় হলো সব হলো, তোমার ফ্যামিলিতে একটা নতুন ক্যান্ডিডেট ওই নামে হয়ে গেল, ঠিক আছে। তার মানে সেম জিনিস এখানে, ফার্স্ট একটা জিনিস আমাকে কনসিডার করে নিতে হবে, সেটা হচ্ছে 1, আর এটা হচ্ছে ফার্স্ট অ্যাক্সিওম। অ্যাক্সিওম 1 কী বলছে, 1 ইজ এ ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট অ্যাক্সিওম, মানে 1 বিলংস টু n। এনটা কি, এনটা হচ্ছে সেট, ঠিক আছে, এটা মানে এনটা হচ্ছে একটা সেট, যে সেটের মধ্যে 1 আছে এটা কনসিডার করে না হলো প্রথমে। তারপরে কি বলছে, তারপরে বলছে 1 যদি এস এর মধ্যে থাকে, মানে m যদি এস এর মধ্যে থাকে, তাহলে m+1টাও এস এর মধ্যে থাকবে, মানে অ্যাসোসিয়েটস বলা হয় এটাকে। এভরি ন্যাচারাল নাম্বার হ্যাজ এ অ্যাসোসিয়েটস, ঠিক আছে। প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারে একটা করে অ্যাসোসিয়েটস থাকবে, দ্যাট মিনস, এবং সেটা আবার সেটার মধ্যে থাকবে। তাহলে 1 যদি এস এর মধ্যে থাকে, এন এর মধ্যে থাকে, তাহলে 1+1 এন এর মধ্যে থাকবে, 1+2 এন এর মধ্যে থাকবে, এরকম হলো। এবার দেখো অ্যাসোসিয়েট যখন তৈরি করলাম, আবার তো এটাও ডিফাইন করতে হবে, সেটার মধ্যে ডিস্টিংক্ট এলিমেন্ট থাকে না, মানে সেম এলিমেন্ট থাকে না, ডিস্টিংক্ট থাকতে হয়। দ্যাট মিনস এভরি ন্যাচারাল নাম্বার হ্যাজ, টু ডিস্টিংক্ট ন্যাচারাল নাম্বার হ্যাজ ডিস্টিংক্ট অ্যাসোসিয়েটস। আর এটা তো অবভিয়াস এমনিতেও, এম আর এন যদি আলাদা হয় তাহলে এম এর অ্যাসোসিয়েটসকে m+1, এন এর অ্যাসোসিয়েট n+1, তাহলে m+1 আর n+1 তো ডিস্টিংক্ট হবে যদি এম আর এন ডিস্টিংক্ট হয়, ঠিক আছে। তার মানে ডিস্টিংক্ট হয়ে গেল সমস্ত নাম্বার, তাহলে ডিস্টিংক্ট হয়, 3টা অ্যাক্সিওম হয়ে গেছে। তারপরে কি বলছে, 1 ক্যান নট বি অ্যাসোসিয়েটস of a, one is not associates of any of natural numbers, ঠিক আছে। 1টা কোনো ন্যাচারাল নাম্বার অ্যাসোসিয়েটস হবে না, তাহলে 1 যদি অ্যাসোসিয়েট হতো তাহলে কার অ্যাসোসিয়েট হতো, 0, কিন্তু 0 তো সেটের মধ্যে রাখছি না আমি, তাহলে 1 কোনো সেটের কোনো নাম্বারের অ্যাসোসিয়েট হবে না। 4 নম্বর অ্যাক্সিওম চলে গেল। 5 নম্বর অ্যাক্সিওম কী বলছে, 5 নম্বর অ্যাক্সিওম বলছে এবার ওই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যেটা ছিল আমাদের, 1 বিলংস টু এস যদি হয়, আর কে বিলংস টু এস এখান থেকে যদি ইমপ্লাই করে, k+1 যদি বিলংস টু এস হয়, তাহলে এই দুটো থেকে আমি কি ইমপ্লাই করতে পারবো, এস ইকুয়ালস টু এন হবে, ঠিক আছে। এই 5টা অ্যাক্সিওম থেকে এই ন্যাচারাল নাম্বারটা তৈরি হয়ে গেল। মজার বিষয় না, কঠিন কোথায়, কিচ্ছু কঠিন নেই, হ্যাঁ তাই কিচ্ছু কঠিন নেই, ওই কঠিনকে কঠিন ভাবলে আরও কঠিন হবে, কিচ্ছু কঠিন না, সোজা, খুব সোজা জিনিস, ঠিক আছে। এবার কি হলো, ন্যাচারাল নাম্বার সেট তৈরি হয়ে গেল। তুমি হিস্ট্রি খালি গল্পটা বোঝো, আগে গল্পটা বোঝো কীভাবে তৈরি হলো সব কিছু। এবার কি হচ্ছে, ন্যাচারাল নাম্বার সেট তৈরি হয়ে গেল। এবার যখন ন্যাচারাল নাম্বার সেট তৈরি হলো, আমরা যোগ ভাগ গুণ বিয়োগ আস্তে আস্তে শিখছি। তাহলে ন্যাচারাল নাম্বার সেটের উপরে কিছু কিছু প্রপার্টি আমার স্যাটিসফাই করে, কেমন কী প্রপার্টি, ওয়েল অর্ডারিং প্রপার্টি, ঠিক আছে, মানে অর্ডার্ড সেট হবে আর কি, অর্ডার্ড প্রপার্টি যেটা বলে। অ্যালজেব্রিক প্রপার্টি স্যাটিসফাই করে, অ্যালজেব্রিক প্রপার্টি কোনটা বলে, a+b=b+a, a+b=a+c হলে b=c হবে, এরকম টাইপের যে প্রপার্টিগুলো আছে, অ্যালজেব্রিক প্রপার্টি, অর্ডারিং প্রপার্টি, এগুলো স্যাটিসফাই করছে, ঠিক আছে। হ্যাঁ, কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ এই যে প্রপার্টিগুলো আছে এগুলো হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি, ঠিক আছে। আর তোমার অর্ডারিং প্রপার্টি যেটা, সেটা হচ্ছে মানে পরপর a<b হলে a+b<a+b+c হবে, ঠিক আছে, এরকম টাইপের, ওটা হচ্ছে অর্ডারিং প্রপার্টি, ঠিক আছে। ডেন্সিটি প্রপার্টি স্যাটিসফাই করবে না ডেন্সিটি প্রপার্টি জিনিসটা কি অ্যাকচুয়ালি, ডেন্সিটি মানে কি, ঘনত্ব। তাহলে এখানে কি ঘনত্ব আছে, অত
নেই, প্রচুর গ্যাপ, ঠিক আছে না? তাহলে এইসব প্রপার্টিগুলো স্যাটিসফাই করবে। এরপরে যখনই অ্যালজেব্রিক প্রপার্টির কথা উঠলো, তার মানে যোগ ভাগ গুণ বিয়োগ এগুলো সব হচ্ছে, অ্যালজেব্রিক যতগুলো অপারেশনে সব স্যাটিসফাই করবে আর কি। তাহলে যোগ ভাগ যখনই হচ্ছে তাহলে যোগের অপোজিট তো বিয়োগ, তাহলে বিয়োগটা হওয়া উচিত। কিন্তু বিয়োগ যখন হতে যাচ্ছে, সাবট্রাকশন যখন করতে যাচ্ছি, তখন ঝামেলা চলে আসছে, কি ঝামেলা চলে আসছে, 2 - 3 করলেই ঝামেলা। এবার কি হবে, এর জন্য তাহলে আরো নাম্বার দরকার এটাকে ডিফাইন করার জন্য। এবার তারপরে কি হলো, তোমার কনসেপ্টটা হলো হচ্ছে নেগেটিভ নাম্বারের। আর তারপরে তো গ্রেট ম্যাথামেটিশিয়ান আর্যভট্ট জিরো দিয়ে গেছে, জিরো দিয়ে সব ঝামেলা শেষ করে দিয়েছে, এবং অনেক ছেলেপেলে তারপর ঝামেলা বাড়িয়েও দিয়েছে, ঠিক আছে না? জিরো হচ্ছে এমন একটা বস্তু যেটার অ্যানালিসিস এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এটা সত্যিই ঘটনা। 0/0 আনডিফাইন্ড ভাবতে গেলে, তাহলে এই মহা ঝামেলা সেটা, সেই ঝামেলাতে পরে ঢোকা যাবে। তো এটা কি হচ্ছে নেগেটিভ, এটা কি হচ্ছে নেগেটিভ নাম্বার। তাহলে কি হলো, ওই জিরো নেগেটিভ, তার মানে কি সেট অফ ইন্টিজার তৈরি হলো এবার, ঠিক আছে? সেট অফ ইন্টিজার তৈরি হলো। এবার যখন সেট অফ ইন্টিজার তৈরি হলো, যোগ ভাগ মানে তোমার বিয়োগ করে কি হলো, ন্যাচারাল নাম্বার থেকে নেগেটিভ নাম্বার তৈরি হলো। দ্যাট মিনস 0 +-1 +-2 ... +-n ইনফাইনাইট পর্যন্ত চলছে, এরকম একটা নাম্বার পেয়ে গেছি আমি। এবার কি হচ্ছে, যখনই ভাগ করতে যাব, ভাগ করার সময় আবার প্রবলেম, সেই নাম্বারটা কোথা থেকে এলো। ধরো দুটো নাম্বার, এখানকার একটা নাম্বার 2/6 বা 5, এই নাম্বারটা তাহলে এবার কী ধরনের নাম্বার। এবার মানুষের মধ্যে কোশ্চিন জাগছে আস্তে আস্তে যে কী হতে চলেছে, যেটা তোমাদেরও জাগা উচিত। অলরেডি আমি ভেবে নিলাম যে মাথায় আমার কিছু নেই, ন্যাচারাল নাম্বার জানি, ইন্টিজার জানি। এবার তোমাকে যদি কোশ্চেন করে এটা তাহলে কী ধরনের নাম্বার, এটা তাহলে এই নাম্বার তো আমি দেখতে পাচ্ছি না, না দেখতে পাচ্ছি এখানে, না দেখতে পাচ্ছি এখানে, তাহলে আবার নতুন ধরনের সেট দরকার। সেট তাহলে কিসের দরকার, ন্যাচারাল নাম্বারের দরকার, ঠিক আছে? এবার 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 কি হচ্ছে, রেশনাল নাম্বার সেটটা তাহলে এবার কি করে তৈরি হলো সেটা ভাবে। এবার কি হচ্ছে, আমি অলরেডি নাম্বার পুটিং যদি ভাবে, আচ্ছা সেটা নিয়ে পরে আসিস। অ্যাকচুয়ালি নাম্বার পুটিংটা সেটা রিয়েল নাম্বারের পর থেকে নাম্বার পুটিংটা হবে, একটা রিয়েল লাইনের উপরে যে পুটিংটা হচ্ছে, ভালো কথা। তাহলে এরকম টাইপের নাম্বারকে কি বলা হলো, সেটা রেশনাল নাম্বার, p/q আকারে লেখা যাবে। এবার p/q আকারে লিখতে লিখতে প্রবলেম দেখছে যে 1/0 যদি লিখে দিই, এটা তো মহা ঝামেলা। অ্যাকচুয়ালি এই যে 2/5 লিখেছি, এটার মানে কি, দুটো জিনিসকে 5 ভাগে ভাগ করবো, তাই না? তাহলে এটার মানে কি, একটা জিনিসকে 0 ভাগে ভাগ করবো। আরে বাবা, একটা জিনিসকে 0 ভাগে ভাগ করবো কি মানে, সেটা তো বুঝতেই মানে কনসেপ্টই আসছে না, তাই না? ভাগই তো করা যাবে না। এবার যদি এটা ভাবতে যাই, মানে এটার যে অ্যানালিসিস, এই অ্যানালিসিসটা যদি ভাবতে যাই, সেটা নিয়ে পরে আসবো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, কিন্তু হ্যাঁ 2/5 মানে কি, দুটো জিনিস 5 ভাগে ভাগ করবো, দুটো আপেল আছে 5 ভাগে ভাগ করবো দুটো আপেলকে। বা ধরো 2 ইউনিট আছে, আমি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনে আসবো, ঠিক আছে? রেশনাল নাম্বারের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কী বলছে, জিওমেট্রিতে কীভাবে রিপ্রেজেন্ট হচ্ছে একটা রেশনাল নাম্বার, কীভাবে আমরা পুট করবো রিয়াল লাইনে, সেগুলো তো আসছি পরে, একটু ধৈর্য ধরে তাহলেই হবে। এটা যেটা বলছে, এটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, যেহেতু তোমরা একটু পড়ে এসছো তাই এই জিনিসগুলো আমি বলতে পারছি আর কি। n টেন্ডস টু 0, সরি, এটা সমান ইনফিনিটি, ওটা ইনফিনিটি লেখা হয়, ইনফিনিটির কনসেপ্টটা আবার দরকার, এগুলো জানো বলে আমি টুকটাক একটু মাঝে মধ্যে বলে দিচ্ছি। যাই হোক, কিন্তু এটা আনডিফাইন্ড, এটার ভ্যালু ইনফিনিটি, ঠিক আছে? এই জিনিসগুলো যাই হোক। এবার তাহলে রেশনাল নাম্বার তৈরি হলো। এবার দেখা গেল যে রেশনাল নাম্বার যখন হলো, এবার তারপরে পয়েন্টের কনসেপ্ট চলে এসছে। পয়েন্টের কনসেপ্ট কেমন, 1কে দেখা গেলো 3 দিয়ে ভাগ করছি, ভাগ করতে গিয়ে কী দেখা যাচ্ছে যে এমন একটা নাম্বার তৈরি হলো যেটা থামছে না, 0.333333 চলতে থাকছে, ভাগ করে যাচ্ছে, চলতে থাকছে, ওই একই নাম্বার রিপিট করে যাচ্ছে। এরকম টাইপের আরও অনেক টাইপের নাম্বার তো আছে যেগুলো তাহলে ওরকম চলতে থাকছে। তাহলে তারপর থেকে রিয়েল নাম্বারের কনসেপ্ট, তার আগে ইরেশনাল নাম্বারের কনসেপ্ট, যে কিছু নম্বর স্কোয়ার রুট স্কোয়ার, যেহেতু অ্যালজেব্রিক অপারেশন বলছি, তাহলে স্কোয়ার রুট স্কোয়ার সবই চলে আসছে। তাহলে স্কোয়ার রুট যখন 3 দিচ্ছি বা স্কোয়ার রুট অফ 2 দিচ্ছি, তার ভ্যালু যখন বের করা যাচ্ছে, সেই ভ্যালুটা আবার কি মানে কন্টিনিউ তো হচ্ছে, তাকে তো থামানো যাচ্ছে না, আবার রিপিটেশনও হচ্ছে না, এটা মহা প্রবলেম। যেটা 1/3-তে রিপিটেশন হচ্ছিল 3333, রিপিটেশন যদি হয় তাহলে সেটাকে বলবো রেশনাল নাম্বার। রিপিটেশন যদি না হয় ইনফাইনাইট পর্যন্ত চলবে, কিন্তু রিপিটেশন যদি না হয় তাহলে সেটাকে কী বলবো, ইরেশনাল নাম্বার। যেমন 1/√3 এর যদি ভ্যালু বের করি না, ভ্যালু যদি বের করতে থাকি, ভ্যালু বের করলে কী হবে, সামথিং ধরো আছে আমার কাছে 9টাই নাম্বার, 10টা নাম্বার, 0 1 2 3 9 পর্যন্ত,
ঠিক আছে, কিন্তু এই নাম্বারগুলোই এমনভাবে আসবে যেখানে দেখবে তুমি রিপিটেশন পাবে না। রিপিটেশন মানে একটা নাম্বার দেখা গেলো 0.27523, তারপরে দেখা গেলো আবার সেই এরপরে 27523, আবার দেখা গেলো 27523, দেখো রিপিট হচ্ছে, এটা হচ্ছে রিপিটেড নাম্বার। তাহলে এই নাম্বারটা যদি আমি, এটাও যদি এইভাবে চলতে থাকে, তাহলে এই নাম্বারটাকে কি বলবো, এটা হচ্ছে রেশনাল নাম্বার। ঠিক আছে, বাট যদি রিপিট না হয় মানে দেখা গেলো ওই 27523 আছে তো, এরপরে দেখা গেলো এখানে একটা 1 লেগে গেল এক্সট্রা, এরপরে দেখা গেলো দুটো 1 লাগলো, তারপরে দেখা গেলো 3টে 1 লাগলো, বা আবার দুটো 1-এর জায়গায় দুটো 2 হয়ে গেছে। এরকম টাইপের যদি চলতে থাকে তাহলে দেখো জীবনে তুমি রিপিটেশন খুঁজে পাবে না। কত থেকে রিপিটেশন, তুমি বলেছো এখানে 27523 এটা রিপিট হচ্ছে, কিন্তু এখানে 1টা কি, তাহলে ওটা তো গন্ডগোল পাখি দিল, তাহলে রিপিট হচ্ছে না। আবার তুমি পরেরটাতে আবার তো একটা এক্সট্রা 1 আছে, তাহলে গন্ডগোল পাখি দিল। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ইনফাইনাইটলি চলছে এইভাবে, যার কোনো রিপিট নেই। আর এরকম টাইপের নাম্বারকে P/Q আকারে এক্সপ্রেস করতে পারছি না আমি। পৌনঃপুনিকের যে কনসেপ্ট ছোটোবেলায় যেটা পড়েছিলাম, কোনটা 3-4 দিকে আছে বোধ হয় নাকি, ওই কোনো একটা আছে আর কি, পৌনঃপুনিকের কনসেপ্ট 6-7-এ, ও যাই হোক, পৌনঃপুনিকের কনসেপ্ট। পৌনঃপুনিকের কনসেপ্ট কি, ওটা হচ্ছে তোমার এই রিপিটেশন যদি হয় তাহলে পৌনঃপুনিকের কনসেপ্ট আসে। ঠিক আছে, তাহলে এরকম টাইপের নাম্বারকে আবার P/Q যেহেতু লিখতে পারছি না, এরকম টাইপের নাম্বারকে যেহেতু P/Q লিখতে পারছি না, তার মানে কি এগুলোকে কি বলবো, আবার নতুন নাম্বার দেওয়া হলো, ইরেশনাল, নতুন নাম দেওয়া হলো আর কি, ইরেশনাল নাম্বার। তাহলে ইরেশনাল সেট, আর এই সমস্ত নাম্বার নিয়ে যে সেটটা তৈরি হলো সেটা হচ্ছে রিয়েল নাম্বার সেট। তাহলে মোটামুটি ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার পর্যন্ত কি করে পৌঁছলো, মোটামুটি ক্লিয়ার, তাই তো নাকি? আঁকতে হবে, সবার কাছে আছে, দুজনের কাছে নাও থাকতে পারে। এটা আঁকতে হবে দরকার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এ হচ্ছে ব্যাপার স্যাপার। এবার যেটা আসি সেটা হচ্ছে রেশনাল নাম্বার সেট। এটা সবচেয়ে বড় প্রবলেম। দেখতে হয়তো ছোটখাটো সেট, কিন্তু অনেক ঝামেলা ঢুকে এর মধ্যে। কিন্তু ঝামেলাটা আবার ঝামেলা নয়। দেখো, যখনই সেট অফ রিয়েল নাম্বার আমার ডিফাইন হয়েছে, সেট অফ রিয়েল নাম্বার ডিফাইন করার পরে আমরা কি করলাম, এই সেট অফ রিয়েল নাম্বারে যতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোকে আমি একটা লাইনের উপরে পুট করার চেষ্টা করছি। ঠিক আছে, ক্যান্টরস ডিডাকশন যেটা, ঠিক আছে, ক্যান্টরস ডিডাকশন কি ছিল, একটা রিয়েল লাইনের, এটা যদি একটা রিয়েল লাইন হয়, এই লাইনের প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে সেট অফ রিয়েল নাম্বারের একটা করে পয়েন্ট আমি কানেক্ট করতে পারবো। তাহলে এই পয়েন্টটাকে নাম দিলাম 0, এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এদিকে -1, -2, -3। এদের মাঝে কি নাম্বার নেই, এদের মাঝেও নাম্বার আছে, 0.1, 0.2, এগুলো সবই আছে। ইভেন এত নাম্বার আছে এখানে যে তুমি গুণে শেষ করতে পারবে না। একটা যদি ছোট অংশ কেটে নিই, অল্প একদম ক্ষুদ্র অংশ যদি কেটে নিই, তার ভেতরে যদি পয়েন্ট সংখ্যা গুনতে যাই, তাহলে সেটাও গুণে শেষ করতে পারবো না। 2-এর আগে নাম্বার আছে, কিন্তু সেই নাম্বারটা এক্স্যাক্টলি কি আছে সেটা জানি না। ঠিক আছে, 2-এর আগে এক্স্যাক্টলি নাম্বার আছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কি আছে সেটা জানি না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তার থেকে ছোট সম্ভব। ঠিক আছে, আর এই জন্যেই এখান থেকে এবার একটু ফিজিক্সের কথা বলি। যদি মানে তোমার বিগ ব্যাং থিওরি বলে একটা থিওরি আছে, নাম শুনেছি কোনো যায় না, আশা করি শুনে থাকবে সবাই। বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি কি বলছে, আমাদের বিশ্বব্রহ্মাণ্ড একটা পয়েন্ট থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কী ছিল, টোটাল একটা পয়েন্ট ছিল, হঠাৎ করে তার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলো, মানে এনার্জি ক্রিয়েট হয়েছে। তারপরে এত বেশি এনার্জি ক্রিয়েট হয়েছে সেটার একটা পয়েন্ট আর থাকতে পারেনি, সেটা ব্লাস্ট করেছে। ব্লাস্ট করে আস্তে আস্তে চারিদিকে ছড়াতে শুরু করেছে। ইভেন বলছে এখনও ছড়াচ্ছে, আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে এখনও স্প্যান্ড হচ্ছে, বড় হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস ভাবো, ওই একটা পয়েন্ট গোটা বিশ্বব্রহ্মাণ্ড, এত এত বিশাল বিশাল বড় একটা জিনিস। আমাদের এখান থেকে সামান্য কলকাতা যেতে মাথার ঘাম পায়ে পড়ে যায়, 40 কিলোমিটার, কখন শেষ হবে রাস্তা। তারপরে ভাবো এই জিনিসটা গোটা পৃথিবী, সেটা তো আরও মাথা খারাপ হবে। সারাদিন যদি সামান্য এখান থেকে যদি মুম্বাই যেতে হয়, 3 দিন ধরে ট্রেনে যাচ্ছি। তারপরে এত বড় একটা জিনিস, সেটা কিনে ছিল কোথায়, একটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে সেটা ছিল কি একটা পয়েন্টে। তাহলে এই সেম জিনিস ঘটছে এখানে এত এত পয়েন্ট আছে যে নিজেরাই খুঁজে বের করতে পারছি না, কিন্তু আছে। ঠিক আছে,
আর এই জন্যে আমি একটা কথা বলি যে মেয়েদের মাথার চুলের যে গার্ডার, সেই গার্ডার যদি রিয়াল লাইনের একটা ছোট্ট একটা দড়ি কেটে যদি বানানো হয়, তাহলে সেটা জীবনে ছিঁড়বে না। কেন ছিঁড়বে না? সেটা যত টানবে তার ভেতরে তত পয়েন্ট আছে, গ্যাপ নেই তো। এটাকে ধরো আমি এখান থেকে এইটুকু কেটে নিলাম, এখান থেকে এইটুকু কেটে নিলাম, এখান থেকে এইটুকু লাইন আছে, এটাকে দুদিক থেকে টানতে শুরু করলাম, ঠিক আছে, বড় করবো, ঠিক আছে, বড় করবো, এটাকে বড় করলাম, বড় করলাম, বড় করলাম, যত ইচ্ছা বড় করে যা, টেনে যা, টেনে টেনে শেষ আর করতে পারে না। কেন? কেন এর মাঝখানে প্রত্যেকটা পয়েন্টের পাশে তার একটা পয়েন্ট ঢুকেছে, সেই পয়েন্ট এক্স্যাক্টলি কী আছে সেটা জানি না, কিন্তু আছে, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টগুলোই দরকার রিয়ালাইজের জন্য, যে আমি যত টানতে থাকবো সেটা তত টানবো, তত বড় হবে। কেন বড় হবে? ইন দ্য সেন্স এই জন্যই বলা হচ্ছে, তার মধ্যে এর মধ্যে এক্স্যাক্টলি কতগুলো পয়েন্ট আছে সেটা জানি না, ফিক্সড পয়েন্ট নেই, ইনফাইনাইট সব পয়েন্ট আছে, ইনফাইনাইট, এবং সেটা গোনা যাবে না, ঠিক আছে না? তাহলে কী হচ্ছে, এর পয়েন্টগুলো আমি ক্রিয়েট করলাম, সব পয়েন্টগুলো বসানো হলো, আছে, বসে আছে। তার মানে তুমি যে কোনো নাম্বার বলবে সেই নাম্বারকে এই রিয়েল লাইনে বসানো যেতে পারে। ইভেন এখন আজকেও মানে এখনও বোধহয় মানে ক্লাস আপ টু 10 পর্যন্ত কোনো একটা এই 9-10-এর দিকেই বোধহয় লেয়ার মানে নাম্বার সিস্টেম আছে তো বোধহয়, তাই না? রিয়েল লাইনে পুট করা আছে, নাম্বার পুট আছে, যে কোনো নাম্বার, তুমি যে কোনো নাম্বার 1 পয়েন্ট সামথিং সেটা পুট করা সম্ভব, 0 পয়েন্ট সামথিং পুট করা সম্ভব, যে কোনো নাম্বার এই লাইনের উপর পুট করা সম্ভব। আচ্ছা, তাহলে এটা সম্ভব বুঝে গেলে এই লাইনের মধ্যে কোনো গ্যাপ নেই। যদি এক্স্যাক্টলি পুরো লাইনটা ভাবি তাহলে কোনো গ্যাপ নেই, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার আমি দেখি এই যে সেট অফ রেশনাল নাম্বার, এই সেট অফ রেশনাল নাম্বারের পয়েন্টকে এখানে আমি জিওমেট্রিক্যালি কীভাবে পুট করছি বা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এই রিয়েল লাইনের ওপর এই সেটটাকে বা সেটের যে কোনো একটা নাম্বারকে। আচ্ছা, ধরো এটাকে কি ধরা হচ্ছে, আমরা তো এগুলো কনসিডার করে নিচ্ছি, দিস ইজ 1 ইউনিট, দিস ইজ 2 ইউনিট, 0 থেকে 3 পর্যন্ত 3 ইউনিট, তাই না? 1 ইউনিটে কী বুঝলাম, এটা একটা মানে মাপার একটা আর কি, যেমন 1 কেজি 1 কেজিটা হচ্ছে কেজির রেসপেক্টে ইউনিট, ঠিক আছে, 1 গ্রাম হচ্ছে গ্রামের রেসপেক্টে ইউনিট। তার মানে ওরকম এটা হচ্ছে একটা ইউনিট, এর লেন্থ মাপার জন্য 1 ইউনিট, এটা এত 2 ইউনিট, তার মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে 1 ইউনিট 1 ইউনিট 1 ইউনিট করে। আচ্ছা, তাহলে আমি ধরো P/Qকে রিপ্রেজেন্ট করতে চাইছি, ঠিক আছে, তাহলে কি করব, এটাকে তাহলে এই P ইউনিট সামনে এগোনো যেতে পারে, এটা ধরো পজিটিভ নাম্বার একটা, কথার কথা ধরছি P/Q হচ্ছে একটা পজিটিভ নাম্বার, তাহলে আমি কি করছি 0 থেকে P ইউনিট পর্যন্ত সামনে এগোচ্ছি, ঠিক আছে, কথার কথা কোনো একটা জায়গায় আছে। আচ্ছা, P ইকুয়ালটা আমি ধরে নিলাম 3, তাহলে 3 ইউনিট পর্যন্ত গেলাম, সেটাকে দেখা গেল আমি তোমাকে ডিভাইড করবো হচ্ছে 6 দিয়ে, তার মানে Q ইকুয়াল 6 ধরছি আমি, তাহলে কি করব, 3 ইউনিট গেছি, সেটাকে 6 দিয়ে ভাগ, তাহলে এই যে টোটাল জায়গাটা আছে এই জায়গাটাকে তাহলে ছভাগ করবো, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, তাহলে 1 2 3 4 5 6 ছভাগ হয়ে গেল। তাহলে ছভাগ হয়ে গেলে এই যে P থেকে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই হবে তাহলে P/Q। বোঝা গেল রেশনাল নাম্বার কীভাবে এখানে পুট করা হচ্ছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তোমার কি P/Q। তাহলে কি করলাম, P ইউনিট গেলাম সামনে এবং সেটাকে Q টাইমস ডিভাইড করলাম, মানে Q বার ভাগ করে দিলাম, সেই যে লেন্থটা আছে সেই লেন্থটাকে Q বার ভাগ করে দিয়েছি, ভাগ করে দিলে অরিজিন থেকে যে ওই ডিস্টেন্সটা যেটা বেরোচ্ছে সেই ডিস্টেন্সটাই হবে হচ্ছে আমার ওই পয়েন্টটাই হচ্ছে আমার P/Q পয়েন্ট। অড নাম্বার যে কোনো কি অড নাম্বার বলতে এটা 6 ভাগের 3 ভাগ না 3 ভাগের 6 ভাগ, আরে 3 ভাগ, এই তো 3-এর 6, 3 ভাগের 6 ভাগ, 3 ভাগের 6 ভাগ, হ্যাঁ দুটোই অড নাম্বার মানে আচ্ছা 3/7, ঠিক আছে 3/7। আচ্ছা 3 তাহলে কি এই 3 আছে, তাহলে 3 ইউনিট মানে কি 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট 3 ইউনিট গেল, এই টোটাল ইউনিটটাকে 7 ভাগে ভাগ করবো, তাহলে কি হবে সামথিং এরকম একটা অংশ হবে, এখানে এরকম একটা, এখানে এরকম একটা, এরকম যাবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6, ওই ধরে নেবো কনসিডার আছে, ওই 7টা ভাগ করা হয়েছে টোটাল। 7 ভাগ করলে এই যে যেটা দাঁড়ালো এইটাই দাঁড়াবে হচ্ছে 3/7। 0 থেকে ডিস্টেন্সটাই নেবো, 0 থেকেই তো এটা নেবো, ডিস্টেন্স নেবো, হ্যাঁ সমানভাবে এই যে 3 ইউনিট আছে এটাকে 7 ভাগে সমানভাবে ভাগ করবো, ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে, বা ধরো তুমি একটা কাজ করো না, তুমি একটা দড়ি নাও, 3 ইউনিটের একটা দড়ি নাও, দড়িটাকে 7টা এমনভাবে ভাঁজ দেবো যাতে কিনা সমান সমান ভাঁজ হয়,
তাহলে এই একটা ভাঁজ, প্রথম ভাঁজটাই কত হবে, প্রথম ভাঁজটা যে পয়েন্টটা কাট করবে সেই পয়েন্টটা হবে এই পয়েন্টটা, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কি, রেশনাল নাম্বার। ক্লিয়ার? এইভাবে রেশনাল নাম্বারগুলো পুট হচ্ছে। এবার রেশনাল নাম্বারের মধ্যে রেশনাল নাম্বার সেটের উপরে কী কী প্রপার্টি স্যাটিসফাই করে দেখো, কী কী প্রপার্টি স্যাটিসফাই করে। অর্ডারিং প্রপার্টি অবশ্যই আমি বলতেই পারি, এ লেস দেন বি হলে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি হবে, এরকম টাইপের গুণ ভাগ এগুলো সব করতে পারে, অর্ডারিং প্রপার্টি। 2 নম্বর অর্ডার, অ্যালজেব্রিক প্রপার্টি অবশ্যই স্যাটিসফাই করে, দুটো রেশনাল নাম্বার যোগ করে আরও একটা তৈরি করা যাবে, অ্যালজেব্রিক প্রপার্টি। তারপর হচ্ছে ডেনসিটি প্রপার্টি, সবচেয়ে বড় এখানে ডেনসিটি প্রপার্টি স্যাটিসফাই করবে। ডেনসিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বার বা অফ রেশনাল নাম্বার, দুটো রেশনাল নাম্বার মাঝে আরও একটা রেশনাল নাম্বার ডিফাইন করা সম্ভব, সে যত কাছাকাছি থাক না কেন, তাই না? ডেনসিটি প্রপার্টি, তাই না? ওই জন্য ঘনত্ব, এখানে ঘনত্বটা বোঝো, মানে ন্যাচারাল নাম্বার সেটটা কিন্তু ঘনত্ব ছিল না, ওখানে কিন্তু দুটো ন্যাচারাল নাম্বার মধ্যে একটা ন্যাচারাল নাম্বার তৈরি করতে পারবো, এটা বলতে পারতাম না। কেন বলতে পারতাম না? 1 আর 2 এর মাঝে কি ন্যাচারাল নাম্বার আছে? নাই। তাহলে ডেনসিটি প্রপার্টি কিন্তু ওখানে স্যাটিসফাই করবে না, কিন্তু ডেনসিটি প্রপার্টি এখানে স্যাটিসফাই করবে। দুটো রেশনাল নাম্বার, যে কোনো দুটো রেশনাল নাম্বার ধরো, R1 R2 দুটো রেশনাল নাম্বার, তাহলে তার মাঝে একটা রেশনাল নাম্বার R1 + R2/2, ঠিক আছে? তুমি যদি ভাবো R1 + R2/2 ওটা আর একটা রেশনাল নাম্বার R3, তাহলে R1 আর R3 এর মধ্যে আবার R1 + R3/2 আছে, তাহলে তুমি যতই ঢুকবে ততই পাবে, যতই চাই থাক। এটা ডায়লগটা বেশি বেশি হয়ে যাবে, এটা ওমিট, ঠিক আছে? ক্যান্সেল এটা, ঠিক আছে? আচ্ছা যাই, ঠিক আছে। তাহলে ঘটনা হচ্ছে কি বলছিলাম জানো? আচ্ছা, অর্ডারিং প্রপার্টি, তারপর হচ্ছে তোমার অ্যালজেব্রিক প্রপার্টি আর ডেনসিটি প্রপার্টি, এগুলো সব স্যাটিসফাই করছে। তারপরে রিয়েল নাম্বার সেট মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, রেশনাল নাম্বার ক্লিয়ার। আচ্ছা, ইরেশনাল নাম্বারও ঢুকবে এর মধ্যে, আবার দুটো রেশনালের মধ্যে একটা ইরেশনাল ঢোকানো সম্ভব, ঠিক আছে না? আবার আরও একটা সবচেয়ে বড় যা মজার জিনিস, সেটা হচ্ছে রেশনাল নাম্বার সেটের নাম্বারগুলোকে কাউন্ট করা যাবে, ঠিক আছে? রেশনাল নাম্বার সেটের নাম্বারগুলোকে কাউন্ট করা সম্ভব। আপাতত এটা মনে রাখো, যদি মনে থাকে রেজাল্টটা, সেটা রেশনাল ইজ কাউন্টেবল, মনে আছে আশা করি। সেটা নিয়ে ফার্দার ডিসকাশন হবে যখন মানে তোমার কার্ডিনালিটির গল্প স্বল্প বলবো, তখন ওইটা নিয়ে ফার্দার ডিসকাশন হবে। আর সেটা ইরেশনাল নাম্বার কী হবে, ওটাকে কাউন্ট করা সম্ভব নয়, ঠিক আছে? নট কাউন্টেবল। আর সেট অফ রিয়েল নাম্বার, সেটাও নট কাউন্টেবল, মানে গোনা যাবে না। নাম্বার গুণে শেষ করতে হয়, কিন্তু সেট অফ রিয়েল নাম্বার সেটাকে গুণে শেষ করতে পারবে। তার কারণ কি? এটার রিজন হচ্ছে একটাই, সেট অফ রেশনাল নাম্বার গোনা যাবে, এটার রিজন হচ্ছে একটাই। সেট অফ রেশনাল নাম্বারগুলো কী দিয়ে তৈরি হচ্ছে? পি আর কিউ কোথায় থেকে এসছে? জেড থেকে, না? জেড থেকে তো হয়েছে। জেডের নাম্বারগুলোকে তো গোনা সম্ভব। আমি দেখা গেলো প্রথমে বললাম 0, তারপরে 1, তারপরে -1, তারপরে -2, এভাবে যদি গুনতে থাকি পর শেষ করতে, আমি আইদার মানে শেষ তো করতে পারবো না, সে ঠিক আছে, কিন্তু গুনতে তো পারবো, কাউন্টেবল, ঠিক আছে না? গোনা যাবে। তাহলে ওটা যদি গোনা যায়, তাহলে এটাও তো গোনা যাবে, P/Q। ওপরে এইটাকে তো আমি ভাবতেই পারি P/Q, তো এটাকে ভাবা যেতে পারে P, Q টাইপস। এটা একটা ইন্টিজার জেড, এটা একটা ইন্টিজার জেড, তাহলে জেড ক্রস জেড, জেড যদি কাউন্টেবল হয়, তাহলে জেড ক্রস জেড সেটাও কাউন্টেবল, ঠিক আছে না? তো এই কাণ্ড কারখানা আপাতত বেশি ডিটেলসে যাবো না, সেগুলো পরে হবে আবার, কাউন্টেবল যখন হবে, কাউন্টেবল আনকাউন্টেবল গল্প স্বল্প যখন হবে তখন আবার হবে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। এই যে এই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট কিন্তু, যে এই যে গ্যাপ কোথায় থাকবে, কোথায় থাকবে না, কেন থাকবে না, এই কনসেপ্টগুলোর জন্যই প্রবলেমগুলো হয়ে যায়, ঠিক আছে? এরপরে আবার শিখবো, যখন সিকোয়েন্স পড়বো তখন আবার শিখবো মানে ভালো ছেলে হওয়া কেমন আর বদমাস ছেলে হওয়া কেমন। সিকোয়েন্সের ক্ষেত্রে কী হয়, লাফিয়ে যায় পয়েন্ট, x1 x2 x1 এর ভ্যালু, এই যে এটা যদি সিকোয়েন্স বলি 1 2 3 ... এটা যদি একটা সিকোয়েন্স বলি 1 2 3, এ লাফিয়ে যাচ্ছে সিকোয়েন্স, তাহলে অভদ্র ছেলে। আর ভদ্র ছেলেটা কী হয়, টুক করে আস্তে বাড়ি থেকে দেয়, স্কুল থেকে ফিরছে বাড়ি, তো সে ভদ্র ছেলে, তারপরে কি আস্তে ধীরে সুস্থে যাবে, সেটা হ্যাঁ, সে না পারুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে তো ভদ্র ছেলে, মানে আস্তে যাচ্ছে। সেটা যাই হোক, কিন্তু বাঁদর ছেলেগুলো কী হচ্ছে, তারা লাফিয়ে পাঠিয়ে যাচ্ছে, ত্রিং করে লাফাতে চলে যাচ্ছে। সিকোয়েন্স দিয়ে অনেক, সিকোয়েন্স হচ্ছে এমন একটা জিনিস না, সর্বগাছের কাঁঠালি গলা, লিখে নাও এর ফাঁকে, গল্প করছি তার ফাঁকে লিখতে হলে লিখে নাও, হ্যাঁ, কিছু লেখা থাকলে লিখে নাও, নাহলে যাচ্ছে।
সিকোয়েন্স হচ্ছে এমন একটা জিনিস সর্বঘাটের কাছে কাঠালি গলা, সেটা সব জায়গায় নাক গলাবে, ঠিক আছে, সব জায়গায় নাক গলে মানে যে কোনো প্রবলেম সিকোয়েন্স দিয়ে সলভ করা সম্ভব। হ্যাঁ, দুটো রেশনাল নাম্বার মধ্যে একটা ইরেশনাল নাম্বার তৈরি করা সম্ভব, ঠিক আছে না? না অসংখ্য, আরে একটা বলেছি আমি যখনই, এই দেখো এখানে ম্যাথের ফাঁকটা দেখো, ম্যাথে বিশেষ করে আমরা যেহেতু সবাই ম্যাথের স্টুডেন্ট বসে আছি সবাই, তো ম্যাথের সবচেয়ে মজার বিষয় কী বলতে কি, যেটা বলে দেবে সেটাই করব, বলেনি আমি করব না, ঠিক আছে? মানে হয় না বাড়ির ধরো দুই ভাই আছে বা ভাই বোন আছে, মা বললো যে এটা নিয়ে আয়, একজনকে বললো এটা নিয়ে, আর একজনকে বললো এটা নিয়ে, একজনের ভালো সে কী করলো, সে মা বলেছে এটা ঠিক আছে, তার সঙ্গে আরও 2-4টা এক্সট্রা করে দিল, আর যে খারাপ সে কী করবে, যেটুকু বলেছে সেটুকু করবে, করে বসে পড়বে। আবার আরেকজন জিজ্ঞেস করে এটা করলি না, বলছে না আমি করবো না, তো মা বলেনি। ম্যাথ হচ্ছে ওই রকম জিনিস, যেটুকু বলা হয় সেটুকুই করতে হবে, তার বেশি নয়, ঠিক আছে? মানে বেশি জানি এটা ভাবা যাবে না মোটামুটি, ঠিক আছে? যেটুকু হবে সেটুকুই। এটা কোথা থেকে বললাম, কার রেসপেক্টে বললাম এটা? ও আচ্ছা, হ্যাঁ এবার দেখো, এবার ম্যাথের ফাঁকটা দেখো, ওই যে আমরা তো সেটা ভালো বুঝি, আইনের ফাঁক, ঠিক আছে? যে কোনো জিনিসেই টুকটুক করে এদিক ওদিক থেকে ঠিক বেরিয়ে যাবো, তো ম্যাথের ওই ফাঁক আছে। ফাঁক কি? ওই যে দুটো রেশনাল নাম্বারের মধ্যে যখনই একটা ইরেশনাল নাম্বার খুঁজে পাওয়া গেছে, আবার একটু আগে কি বলছিলাম, দুটো রেশনাল নাম্বারের মধ্যে আর একটা রেশনাল নাম্বার আছে, তাহলে তুমি ভাবো যে আমি বললাম যে এইটা একটা আর এইটা একটা রেশনাল নাম্বার, এই দুটোর মধ্যে এই একটা ইরেশনাল নাম্বার আছে, ঠিক আছে, এটা একটা ইরেশনাল নাম্বার, তাহলে আমি এর মধ্যে তো আবার একটা রেশনাল নাম্বার বের করতে পারি, তাহলে এর মধ্যে আবার একটা ইরেশনাল নাম্বার এরকম পাবো, আবার একটা এর মধ্যে রেশনাল নাম্বার হবে, এই দুজনের মধ্যে আবার ইরেশনাল নাম্বার, তাহলে এটার মধ্যে আমি কতগুলো এরকম করতে পারি? অসংখ্য। তাহলে আলটিমেটলি এই দুটো পয়েন্টের মধ্যে কটা রেশনাল নাম্বার পেলাম? অসংখ্য। কটা ইরেশনাল নাম্বার পেলাম? সেটা অসংখ্য। আর এই জন্যেই যেহেতু এগুলো তো হচ্ছে সাবসেট অফ রিয়েল নাম্বার, তাহলে এই কাণ্ডটা যদি সেট অফ রেশনাল নাম্বার এবং সেট অফ ইরেশনাল নাম্বারের মধ্যে ঘটতে পারে, তাহলে সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে তাহলে কি ঘটছে? ভাবনার বিষয় না? সেট অফ রেশনাল নাম্বারই বলছি, যে কোনো দুটো কাছাকাছি পয়েন্ট নেই, তার মধ্যে অসংখ্য আমি রেশনাল নাম্বার তৈরি করতে পারবো, তার রিয়েল নাম্বারে কী ঘটছে? তাহলে সে তো বড় বাপ, ঠিক আছে? মানে এই জন্যে বাপ কাবি বাপ হতা হয়, ঠিক আছে? আর এই জন্যে খবরদার, শোলে সিনেমার মতো সেট অফ রিয়েল নাম্বারকে খবরদার এটা বলবে না যে কিতনা আদমি থে, প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে? হয়েছে? ক্লিয়ার? এবার যাবো একটু বাউন্ডেডের ব্যাপারে। হ্যাঁ, বেড়া দেওয়া। আচ্ছা, এবার হচ্ছে বাউন্ডেড সেট। সবচেয়ে মজার বিষয় একটা জিনিস, আমি যে এই যে সেট পড়ানোর সময় একটা জিনিস বলেছিলাম, যে ফাই হচ্ছে এমন এমটি সেট হচ্ছে এমন একটা সেট, যে সেটে মানে যার কাছে কিছু নেই সে তার কাছে সবই আছে, বলেছিলাম তো। এই কথাটার আজকে প্রুফ দিয়ে দেবো, যে যার কাছে কিছু নেই তার কাছে সব আছে, ঠিক আছে? আজকে তার প্রুফ হবে। হ্যাঁ, ভিখারি, ঠিক আছে। আচ্ছা যাক, দেখো ঠিক আছে। বাউন্ডেড সেট, একটা সেটকে বাউন্ডেড কখন বলবো? বাউন্ডেড কথাটার মানে কি? সীমাবদ্ধ, ঠিক আছে? তাহলে বাউন্ডেড, আমরা যেহেতু এখন এত আপাতত কী করছি, ওয়ান ডাইমেনশনাল যেহেতু অ্যানালিসিস করছি, 1D করছি, তো 2Dতে যাইনি এখনো, 1D করছি, একটাই লাইন। আমি এখন পর্যন্ত আমার কাছে কি তৈরি হয়ে আছে? শুধুমাত্র এই লাইনটা তৈরি হয়ে আছে, যা পড়েছি এখন পর্যন্ত এই লাইনটাই তৈরি আছে, তো তাই না? এর থেকে তো কিছু নেই। তাহলে এটা হচ্ছে 1D, একটাই লাইন 1D। তাহলে দেখো, এটার এই সাইডটা কি বলা হয়? আপার সাইড। এই সাইডটা কি বলা হয়? লোয়ার সাইড। এটা হচ্ছে আপার সাইড, এটা হচ্ছে লোয়ার সাইড। তাহলে একটা সেট যদি বাউন্ডেড হয়, বাউন্ডেড দু ধরনের হবে, তাহলে একটা হচ্ছে আপার সাইড থেকে আর একটা লোয়ার সাইড থেকে, ঠিক আছে? আর তার মানে দুটো কথা আমার উঠে এলো, বাউন্ডেড অ্যাবাভ, আমি শর্টকাটই লিখছি যেহেতু তোমরা মানে মোটামুটি টার্মগুলো জানা। বাউন্ডেড বিলো। তাহলে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড। আপার বাউন্ড মানে কি? বাউন্ড মানে একটু আগে বললাম যে বাউন্ডেড মানে হচ্ছে সীমা। আপার বাউন্ড মানে কি? তাহলে ওপরের দিক থেকে সীমাবদ্ধ। লোয়ার বাউন্ড মানে নিচের দিক থেকে সীমাবদ্ধ।
তাহলে এই যে সীমাবদ্ধ, এই কথাটা আমি বুঝবো কীভাবে? এই কথাটা আমি বুঝবো কীভাবে যে সীমাবদ্ধ? আপার বাউন্ড আমি ধরে নিলাম, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি এই সাইডে যাই এটা হচ্ছে আমার আপার সাইড, এই সাইডটা আমার লোয়ার সাইড, ঠিক আছে? এই সাইডটা আপার সাইড, এই সাইডটা লোয়ার সাইড, ঠিক আছে? এবার দেখা গেল আমি এখানে দাঁড়িয়ে আছি চুপচাপ, আমার দেখা গেলো এত রেডি বা বোর্ডের এই পার্টটুকু, এইটা হচ্ছে আমার সীমা। আমি কথা বলছি, এই জায়গাটুকু আমি আমার সীমা ডিফাইন করছি। এটা হচ্ছে আপার সাইড, এটা হচ্ছে লোয়ার সাইড। তাহলে আমি দেখা গেল যে আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এবার দেখা গেলো এখন বিশাল মানে ডেভেলপড কান্ট্রি আমাদের, ইভেন ওয়ার্ল্ডও বিশাল ডেভেলপড ধরে নিচ্ছে। এবারে দেখা গেলো একটা এমন একটা ঘড়ি তোমার হয়েছে যে তুমি বিশাল মানে বদমাস করেছো, এক জায়গায় তোমাকে ভরে দিয়েছে, এইখানে ভরে দিয়েছে, তোমার হাতে একটা ওই সিনেমাতে হয় না একটা ব্যান্ড পরে দিয়েছে, এরিয়ার বাইরে গেলেই ব্লাস্ট করে যাবে, ঠিক আছে? এরিয়ার বাইরে গেলেই ব্লাস্ট করে যাবে, মানে এইটুকুর মতো তোমাকে থাকতে হবে। তাহলে এটা প্রুভ কীভাবে করবে? এবার তুমি আবার ভাবছো যে আরে আমাকে তো ব্যান্ড ফ্যান্ড পড়ে দিয়েছি, আমি এবার যাবো, মানে কত দূর আমি যেতে পারি সেটা দেখবো, ভালো কথা। এরিয়ার কাছাকাছি গেলে একদম সীমাতে গেলে কী হবে? লাল লাইট জ্বলতে শুরু করবে, আর নাহলে গ্রিন লাইট চলবে। গ্রিন লাইট মানে ঠিকঠাক আছে, লাল লাইট মানে এবার পটল তুলবে আর কি, ঠিক আছে? আর আগে সামনে এগোনো যাবে না। আচ্ছা, এবার কী হচ্ছে? তুমি এখান থেকে চলতে শুরু করলে, প্রথমে আপার সাইড থেকে তারপর লোয়ার সাইড চলতে শুরু করলে আমার বাউন্ড হচ্ছে এত দূর এলে, এত দূর এসছো, এই পয়েন্টটাতে যখন একদম পা দিয়ে আছো তুমি, তোমার কি হচ্ছে? গ্রিন লাইট ধরছি, ওটা সেটার ভেতরেই পয়েন্ট, গ্রিন লাইট। এবার তারপরে জাস্ট একটা পা বাড়িয়েছো, সঙ্গে সঙ্গে রেড লাইট, ঠিক আছে? টুই করে আওয়াজ করতে শুরু, ঠিক আছে? এবার তারপরে যদি সামনে এগো কি হবে? ব্লাস্ট হয়ে যাবে। তার মানে কি বুঝলাম? যে আমার সীমাটা হচ্ছে এত দূরই, ঠিক আছে? তার মানে আমি কি বুঝলাম? যে এখানকার যে কোনো একটা পয়েন্ট যদি এক্স ভাবি, এই জায়গাটাতে তাহলে একটা ডিস্টেন্স, মানে এই পয়েন্টটা একটা পয়েন্ট, সামথিং এম একটা পয়েন্ট পাবো, ঠিক আছে? ক্যাপিটাল এম। সেটা যে শুধুমাত্র এখানেই পাবো তার তো কোনো মানে নেই। আমি যদি আরও দুপা সামনে এগোই, লাল লাইট তো জ্বলতে থাকবে, তাই না? তাহলে লাল লাইট কোথা থেকে জ্বলতে শুরু হয়েছে? ওই একটা এম একটা পাচ্ছি, বা তারপরেও আমি এম পেতে পারি। লাল লাইট জ্বলা মানে এম, ঠিক আছে? তাহলে ধরো এই জায়গাটাতে আমি লাল লাইট পেয়েছি একটা, বা এই জায়গাটাতে যে কোনো একটা জায়গায়, তাহলে মোটামুটি একটা এম পাওয়া যাবে, যার থেকে এক্সটা আমার ছোট, মানে তার নিচে আমাকে থাকতে হবে, নাহলেই বুম, ঠিক আছে না? তাহলে তার নিচে থাকতে হবে। এবং এটা কি হবে? এটা ফর অল এক্সের জন্য হতে হবে। আমি দেখা গেল একটা দুটো এক্সের জন্য আমি ভেতরে থাকলাম, মানে এক দুদিনের জন্য ভেতরে থাকলাম, 3 দিনের দিন বাইরে বেরিয়ে গেছি, তো শেষ, ব্লাস্ট করে যাবে। তার মানে আমাকে যতদিন থাকার কথা পুরো ততদিনই থাকতে হবে, ফর অলের জন্য স্যাটিসফাই করতে হবে মোটামুটি। দ্যাট মিনস আপার বাউন্ড হওয়ার কন্ডিশন কী দাঁড়ালো? যে এক্স লেস দেন ইকুয়ালস টু ক্যাপিটাল এম ফর অল এক্স বিলংস টু এস এর জন্য। এসটাকে যদি বাউন্ডেড সেট বলি, এস হচ্ছে একটা কি? এস ইজ আ নন এমটি সেট। তারপরে if there exists a real number capital M such that x less than equals to capital M for all x belongs to S, তাহলে then S is called bounded above, বা F is bounded above। আর এমটাকে কি বলবো আমরা? এমটাকে বলবো হচ্ছে আপার বাউন্ড, অ্যান্ড এম ইজ নোন অ্যাজ অ্যান আপার বাউন্ড অফ এস। ক্লিয়ার? এস এর এমটাকে বলবো একটা আপার বাউন্ড। তাহলে এটা এমটা কি ইউনিক? এমটা কি ইউনিক না তো, কারণ এরপর থেকে আমি যেখানেই যাও না কেন আমার তো লাল লাইট জ্বলবে, তাই না? ওর পর থেকে যাই যেখানে যাই না কেন লাল লাইট জ্বলবে, তাই না? তাহলে এমটা নট নেসেসারি যে ইউনিক, সে যে কোনো কিছু হতে পারে, এর পরের থেকে যে কোনো পয়েন্ট হতে পারে, ঠিক আছে? এটা হলো কি আপার বাউন্ড। এটাকে যদি ছবি আঁকে দেখায় তাহলে কী হবে? এটা হচ্ছে সামথিং এস, এখানে যে কোনো এক জায়গায় এক্স আছে, এখানে তাহলে একটা এম পাবো। দেখো এম এর থেকে কি হচ্ছে? এই জায়গাটা থেকে কি দেখতে পাচ্ছি আমি? এক্স লেস দেন ইকুয়ালস টু এম ফর অল এক্স বিলংস টু এস এর জন্য। ক্লিয়ার?
ঠিক আছে, ঠিক আছে, হয়নি এখনো, তাদের করো। হ্যাঁ, ও নোজ হয়ে গেছে, এম ইজ নোন অ্যাজ। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা এক্সাম্পল দেখানো যাক এখনই, তারপরে লোয়ার বাউন্ডে যাব। এক্সাম্পল, এটা কি ফর্ম সেটার, এটা এই ফর্মটা কি বলে, এই যে সেটটা যেভাবে লিখেছি এই সেট, এই প্রসেসটা কি বলে? এই প্রসেসটাই কি বলে? সেটার এই লেখার প্রসেসটা, দুটো প্রসেস তো, সেট বিল্ডার ফর্ম। হ্যাঁ, আর একটা রোস্টার ছিল, রোস্টার, হ্যাঁ নাম্বার দিয়ে, ওটা পরপর যদি লেখা হয় সেটাকে রোস্টার ফর্ম লেখা হয়। মানে এই জিনিসটা, এই সেটটাকে তো আমি এরকম লিখতে পারতাম, 1/2, 1/3, 1/4 ডট ডট ডট। এটা হচ্ছে সেট রোস্টার ফর্ম, আর এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। তাহলে ভুলে গেলে হবে? আচ্ছা, তাহলে এই সেটটার আমি আপার বাউন্ড, এই সেটটা কি বাউন্ডেড না বাউন্ডেড নয় সেটা চেক করতে চাইছি, একটা আপার বাউন্ড খুঁজতে চাইছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আমি যদি সিম্পলি নাম্বার পুট করে করে করা যেতে পারে, ঠিক আছে না? আমি কি করলাম, সঙ্গে সঙ্গে আমি 0, 1, 2 রিয়েল লাইন টেনে নিলাম। ঠিক আছে, দেখো এত ঝামেলা যাবো না, যখন এক্সাম্পল কোশ্চেন পড়বে না টুক করে অ্যান্সার দিতে হবে। তাহলে কি করবো, এখানে যদি 1 পুট করে কি পাচ্ছি, 1, 1, হাফ পুট করলে, এই সরি 2 পুট করলে হাফ, 3 পুট করলে 1/3, 1/4, 1/5, 1/6, এভাবে চলতে চলতে আমি দেখতে পাচ্ছি 0-র নিচে তো নামবে না, নেগেটিভ নাম্বার তো নয়। তাহলে আমাকে সবচেয়ে বড় আমাকে কি পাচ্ছি, মানে আমি এমন একটা নাম্বার খুঁজতে চাইছি যে নাম্বার থেকে সেটা সবাই ছোট। তাহলে কি বলতে পারি, 1.1, 1ও বলা যেতে পারে, আমাকে লেস দ্যান ইকুয়াল টু কন্ডিশন তো এখানে, তাই না? 1ও বলা যেতে পারে, 1.1ও বলা যেতে পারে। দ্যাট মিনস এই জায়গাটা থেকে আমি কি বলতে পারছি, এস ইজ বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ এক্স লেস দ্যান ইকুয়াল টু 1.1 বা 1ই বলি, 1.1 হতে হবে। আপার বাউন্ড তো ইউনিক নয়, যে কোনোটা হতে পারে তো, আমার রেড লাইট জ্বললেই সেটা আপার বাউন্ড। ঠিক আছে, তাহলে এত দূর পর্যন্ত আমার এরিয়া, এরপরে বেরোলেই তো 20 শুরু করতে হবে। ঠিক আছে না? আরে বাবা, লেস দ্যান ইকুয়াল টু মানে কি, এটা মানে কি, দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই হবে, তাই না? আমি তো লিখতে পারি 2 লেস দ্যান ইকুয়াল টু 2 লিখতে পারি না কেন? এখানে ইকুয়ালিটি কন্ডিশন স্যাটিসফাই করছে না। হ্যাঁ, ইকুয়াল টু মানে কি, ইকুয়াল টু লেখা থাকলেও আমার ভুল কিছু নয় তো, স্ট্রিক্টলি কন্ডিশন স্যাটিসফাই করছে, করতেই পারে। আমি তো এই জিনিসটা লিখতে পারি 2 লেস দ্যান ইকুয়াল টু 3, আর কেউ একজন লিখলো 2 লেস দ্যান 3, কে ভুল লিখেছে? কোনোটাই ভুল নয়, দুটোই ঠিক। ঠিক আছে না? কেন এটার মানে হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু, যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই ট্রু। হ্যাঁ, যাই হোক, তাহলে ফর অল এক্স বিলংস টু এস এর জন্য এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করছে, আর ওই জন্য বাউন্ডেড, আর ওই জন্য কি 1 ইজ অ্যান আপার বাউন্ড অফ এস। ঠিক আছে, এই সেটটার যদি আপার বাউন্ডের সেট বের করতে বলে তাহলে কি লিখবো, সেটা আপার বাউন্ডের সেট, এই সেটের আপার বাউন্ডের সেট। তার মানে কি, এমন একটা সেট বের লিখতে বলছে যে সেটটা এই সেটের থেকে এই সেটের আপার বাউন্ড, মানে সেট অফ অল আপার বাউন্ডস অফ এস। সেটা কি হবে তাহলে, সেট অফ, হ্যাঁ কি হবে তাহলে,
সেটা বল আপার বাউন্ডস। 1 তো হচ্ছে সবচেয়ে ছোট আপার বাউন্ড, তারপর থেকে সবাই, হ্যাঁ বলছি তাই না? তাহলে কি লিখবো? এক্স such that x belongs to তোমার আর দিয়ে দাও, আর কমা দিয়ে 1 less than equals to x, 1 less than equal to x, হ্যাঁ তাই না? 1 এর থেকে বড় যে কোনো নাম্বার দিতে হবে, ন্যাচারাল নাম্বার হবে সেটা নয় তো। আমার কাছে অসংখ্য পয়েন্ট আছে, তাই না? আমি সবসময় ভাববো কার রেসপেক্টে? আর এর রেসপেক্টে, ঠিক আছে না? তাহলে সেটা বল আপার বাউন্ডসের কালে সেটটা কি হবে? এটা হবে তাহলে। বোঝা গেল? ক্লিয়ার না? অসুবিধা? কারো কিছু প্রবলেম থাকলে মন খুলে, একদম কোনো দ্বিধাবোধ নেই, লজ্জা ফজ্জা পাওয়ার কিছু নেই। যে ছোটোবেলায় পড়েছিলাম এখন বললে কী হবে, সবাই হাসবে, ঠিক আছে? আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা জানি না এই কথাটা মানতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল জিনিস। আচ্ছা, তাহলে বাউন্ডেড বিলোটা কি হবে তাহলে? বাউন্ডেড বিলো বাউন্ডেড বিলো কি হবে তাহলে? বলো, নিজেরা বলো। এবার কি হবে? নিচের দিক থেকে তাহলে এমন একটা নাম্বার পাবো যার থেকে বড় থাকবে সবাই, তাই না? মানে কি ডেফিনেশন কি লিখেছে? নন সেট if there exists a real number small m such that x greater than equals to small m for all x belongs to s, then s is said to be bounded below and small m is known as লোয়ার বাউন্ড। আরে আগের বার অ্যান আপার বাউন্ড লিখেছিলাম তো, হ্যাঁ ঠিক আছে, এর লোয়ার বাউন্ড অবভিয়াস, ঠিক আছে। এবার কি হবে? সেম জিনিস। এবার যদি এদিক থেকে হাঁটতে শুরু করি, এই জাস্ট এই পয়েন্টের পর থেকে বাজতে শুরু করবে, ঠিক আছে? মানে এর পর থেকে, তাহলে জাস্ট এটা হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টটা থেকে সবাই বড়, তা সেই জায়গাটাতে তো আমাকে থাকতে হবে, তাই না? তাহলে এই জায়গাটার পর থেকে সবাই তাহলে কি হবে? লোয়ার বাউন্ড, ঠিক আছে? ক্লিয়ারের জন্য হয়নি? ছবি যদি আঁকি, ছবি কেমন হবে? এটা হচ্ছে এস, এখানে যে কোনো এক জায়গায় এক্স আছে, এটা হচ্ছে স্মল এম, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্মল এম ফর অল এক্স বিলংস টু এস এর জন্য, ঠিক আছে? সেম এক্সাম্পল, এটা হচ্ছে বাউন্ডেড বিলো অ্যাজ কি হবে? এটা 0 থেকে বড়, ফর অল এক্স বিলংস টু এক্স এর জন্য, আর এটাই কি বলবো? এই যে লোয়ার বাউন্ড অফ এস, আর সেট অফ অল লোয়ার বাউন্ড কি হবে তাহলে? লোয়ার বাউন্ডস অফ এস, এটা কি হবে তাহলে? 0 থেকে ছোট সবাই, এক্স যেটা কিনা লেস দ্যান ইকুয়ালস টু 0। ইভেন এখানে যে ইকুয়ালিটি কন্ডিশন দিয়েছি, ইকুয়ালিটি কন্ডিশন স্যাটিসফাই করবে না, কেন? এই যে 1/n, মানে n এর এমন কোনো ভ্যালু আছে যার জন্য 0 পাবো? এতে গল্প করিস না। এমন কোনো ভ্যালু আছে, n এর কোনো ভ্যালু আছে যেটা 0 হবে? নেই। দ্যাট মিনস মানে 0 পাবো না। এখানে লেস দ্যান ইকুয়ালস টু জায়গায় যদি, এই যে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জায়গায় যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন, তাও স্যাটিসফাই করবে, ঠিক আছে না? ক্লিয়ার? লিখে নাও। হ্যাঁ, এক্সাম্পল
তাড়াতাড়ি স্পিডে হাত চালো, নাম্বার সিস্টেমের কাছে শেষ করতেই হবে। ঠিক আছে, দু বছর ধরে না পড়ে পড়ে হাতে জং ধরে গেছে, স্পিড কমে গেছে, সে এগোচ্ছে না গাড়ি যেন। কি হলো, পিঁপড়ে? মশা? মশা মশার কাজ করবে, কিছু কথা নেই। হয়েছে হয়েছে। আচ্ছা, তাহলে এবার বাউন্ডেড কখন বলবো? সিম্পলি বাউন্ডেড সেট, যদি বাউন্ডেড আবার বাউন্ডেড বিলো দুটোই হয়, তাই তো নাকি? তাহলে S is said to be bounded if and only if it is both bounded above and bounded below। ঠিক আছে, এসটা যদি বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো দুটোই হয় তাহলে এসটাই কি বলবো? বাউন্ডেড সেট। যেমন আগের এক্সাম্পলটাই কি ছিল? বাউন্ডেড সেট। এক্সাম্পল S equals to 1 by n such that n belongs to n is an bounded set। ঠিক আছে না? কি বল? ওইটাতেই আসবে এখন, ওই জন্যই বলেছিলাম আজকে ওই বাউন্ডেড সেট শুরু করার আগে আমি একটা কথা ধরে শুরু করেছিলাম, সেটা হচ্ছে ফাইয়ের কাছে কিছু নেই, তার মানে ও সব আছে। আচ্ছা, এটাকে প্রুভ করবো এখনই। নোট, ফাইটা কি বাউন্ডেড সেট? বাউন্ডেড সেটের ডেফিনেশন কি বলছে? বাউন্ডেড সেটের ডেফিনেশন কি বলছে? বাউন্ডেড এবং বাউন্ডেড বিলো দুটো যদি একসঙ্গে হয় তাহলে সেটা বাউন্ডেড। তাহলে ফাইটা কি বাউন্ডেড অ্যাবাভ? বাউন্ডেড অ্যাবাভ হওয়ার কন্ডিশন কি বললো? ফর অল এক্স এর জন্য, ফর অল এক্স বিলংস টু এস এর জন্য যদি এক্স লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম এরকম একটা পাওয়া যায়, তাই না? ফর অল এক্স বিলংস টু এস এর জন্য। আচ্ছা, ফাইয়ের মধ্যে এলিমেন্ট আছে? নেই তো। আছে? নেই। তাহলে ফাইয়ের মধ্যে যেহেতু কোনো এলিমেন্টই নেই, তাহলে আমার তো যে কোনো রিয়েল নাম্বারকে বলতে পারি ফাইয়ের আপার বাউন্ড, বলতে পারি তো যে কোনো রিয়েল নাম্বারকে, কারণ আমি বলতেই পারি যে মানে যেহেতু কিচ্ছু নেই তাহলে যে কোনো কন্ডিশন লাগানো যেতে পারে সেখানে। তাহলে কি হচ্ছে? এক্স লেস দেন ইকুয়ালস টু ক্যাপিটাল এম ফর অল এক্স বিলংস টু ফাই, এই জিনিসটা বলতে পারি। ওটাই তো ব্যাপার, যেহেতু নেই তাহলে বলবো না, যেহেতু নেই তাহলে বলবো না। তাহলে যে কোনো, এটা কি যে কোনো এম এর জন্য স্যাটিসফাই করবে তাহলে এই কন্ডিশনটা, মানে ট্রিভিয়ালি ট্রু আর কি। ঠিক আছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে ইনফাইনাইট অবধি যে কোনো রিয়েল নাম্বারই হচ্ছে কি আপার বাউন্ড ফাইয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এবার লোয়ার বাউন্ড ভাবো, যেহেতু ফাইয়ের মধ্যে কিচ্ছু নেই তাহলে যে কোনো নাম্বারই লোয়ার বাউন্ড হবে, মানে আমি বলতে পারি যে কোনো রিয়েল নাম্বারের থেকে ফাইয়ের এলিমেন্ট বড় আছে। নেই, ডিসকাসও করবো না, যদি থাকতো তাহলে হতো। ঠিক আছে, ব্যাপারটা এরকম, যদি থাকতো তাহলে হতো, মানে ভেবে দেখতাম। তাহলে যেহেতু নেই তাহলে ভাবার কিছু নেই, যে কোনো রিয়েল নাম্বারই তাহলে লোয়ার বাউন্ড। তার মানে কি, আবার এটাও বলছি যে এটাই হচ্ছে তোমার সেট অফ, এটা তাহলে কি সেট অফ আপার বাউন্ড যদি ভাবি ফাইয়ের জন্য, এটাই হচ্ছে তাহলে কি phi is an bounded set, is a bounded set. The upper bound set of phi, the other action, the set of all upper bound
ফাই ইকুয়ালস টু কী হবে তাহলে এটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে। যদিও বা ইন্টারভাল নিয়ে কথা বলা হয়নি এখন, ইন্টারভাল জানো ধরে নিচ্ছি, ছোটোবেলায় পড়েছিলাম। আবার দ্য সেট অফ অল লোয়ার বাউন্ড অফ ফাই ইকুয়ালস টু, সেটাও কী হবে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি। হ্যাঁ যাই হোক, আচ্ছা দেখো তাহলে এবার যেটা খুঁজবো, দেখো অ্যানালিসিস পড়ছি তো মজাটা এইখানেই, যেটা বলবো তারও আবার তার ভেতরে কিছু পাওয়া যায় নাকি দেখবো। অ্যাকচুয়ালি এটা সত্যি কথা, সবাই বলে সাহিত্য নাকি সবচেয়ে রসের জিনিস, ম্যাথামেটিশিয়ানদের কাছে অ্যানালিসিস হচ্ছে সবচেয়ে রসের জিনিস, খালি রস পেতে শিখতে হবে, ঠিক আছে, এর থেকে মজার জিনিস কিছু নেই। আচ্ছা এবার বাউন্ড আপার বাউন্ড লোয়ার বাউন্ড হয়ে গেছে। এবার সাধারণ ব্যাপার, সবার মাথায় এটা কোশ্চেন হওয়া উচিত যে তাহলে বাউন্ডেড আপার বাউন্ড তো হচ্ছে, সবাই অনেকগুলো আপার বাউন্ড হচ্ছে, তাহলে সবচেয়ে ছোট আপার বাউন্ডটা কোনটা হবে? আবার লোয়ার বাউন্ডও তো অনেকগুলো হচ্ছে, সেই লোয়ার বাউন্ডগুলো সবচেয়ে বড় লোয়ার বাউন্ড কোনটা হবে? মানে এমন একটা লোয়ার বাউন্ড যেটা একদম সেটের গায়ে লেগে আছে, এমন একটা আপার বাউন্ড যেটা সেটের গায়ে লেগে আছে, ঠিক আছে না? এই জন্যই এরপর থেকে কি আসছে, সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম। সুপ্রিমাম মানে কি লিস্ট আপার বাউন্ড, ইনফিমাম মানে কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। সুপ্রিমাম और LUB, ঠিক আছে, এটা কি হচ্ছে লিস্ট আপার বাউন্ড। ঠিক আছে, তাহলে এবার ভাবো, আমি তো অলরেডি ডিসকাস করলাম কি, আমার যেহেতু আপার বাউন্ড নিয়ে কথা হচ্ছে, এখানে একটা ক্যাপিটাল এম পাবো, যে ক্যাপিটাল এমগুলো ফর অল এক্স বিলংস টু এস এর জন্য এস এর থেকে ছোট, সরি ফর অল এক্স মানে এস এর যে কোনো এলিমেন্ট ক্যাপিটাল এম এর থেকে ছোট, এটা তো বললাম একটু আগে আপার বাউন্ড। এবার লিস্ট কি করে বুঝবো তাহলে? তাহলে লিস্ট বুঝতে গেলে কি বুঝবো তাহলে? লিস্ট হচ্ছে এমন একটা প্লেস, যে প্লেসের যদি এই সাইডে আসি, দেখো যে প্লেসের এটা হচ্ছে লিস্ট প্লেস, আমি যদি ভাবি এই প্লেসটা লিস্ট প্লেস কেন, তার কারণ হচ্ছে এর যদি একটু এই সাইডে আসি তাহলে সেটা সেটের ভেতরে চলে আসবে, একটু যদি ওই পারে যাই সেটার বাইরে চলে যাবে, ঠিক আছে, তার জন্য এটা লিস্ট। তাহলে এই ব্যাপারটা যদি ডিসকাস করতে হয় তাহলে কিভাবে ডিসকাস করতে হবে আমাকে? তাহলে এক নম্বর তো কথা লিস্ট আপার বাউন্ড তো হচ্ছেই, দুটো কথা তাহলে এখানে, এক নম্বর হচ্ছে আপার বাউন্ড এক নম্বর, আর লিস্ট 2 নম্বর, ঠিক আছে। তাহলে আপার বাউন্ড হওয়ার কন্ডিশন কি বলছে? এক নম্বর হচ্ছে এক্স লেস দেন ইকুয়ালস টু ক্যাপিটাল এম ফর অল এক্স বিলংস টু এস এর জন্য, ঠিক আছে। আর একটা তাহলে 2 নম্বর কন্ডিশন দিতে হবে। তাহলে 2 নম্বর কন্ডিশন এমন একটা কন্ডিশন দিতে হবে যে কন্ডিশনটার উপর ডিপেন্ড করে লিস্ট ব্যাপারটা আমার ফুলফিল হয়। আচ্ছা তাহলে একটা জিনিস ভাবো যে এইটাকে কেন আমি লিস্ট বলছি না, এটাকেই কেন লিস্ট বলছি, এই ব্যাপারটা ভাবো, তাহলেই বুঝে যাবে যে এটাকে কি বললে আমি লিস্ট হবে। তাহলে কি এটা লিস্ট কেন নয়? তাহলে লিস্ট কোন প্লেসটা, যে প্লেসটা আমার লাল লাইট জ্বলছে, ওই যে ব্রেসলেট পরেছিলাম বোমের ব্রেসলেট, লাল লাইট জ্বলছে, জাস্ট একটু যদি একদম অল্প যদি কেউ একটু সরে আসি তাহলে সবুজ লাইট জ্বলতে শুরু করবে, ঠিক আছে, একদম মানে মানে যেটা বোঝাই যাবে না, হয়তো একটু এরকম করেছি লাইট সবুজ লাইট জ্বলছে, ঠিক আছে। আর এমটা, তাহলে এমটা কেন লিস্ট নয়? তাহলে ওর থেকে যদি ওই জিনিসটা করি আমি, একটু যদি পেছনে আসি তাহলে কি সবুজ লাইট জ্বলবে? ওখানে জ্বলবে না, তো জাস্ট সরছি মানে কি একদম ছোট্ট একটা ডিস্টেন্স সরছি, তাহলে সরলে এই জায়গাটা নিশ্চয়ই সেটের মধ্যে ঢুকে যায়নি বলেই তো এটা লিস্ট নয়। আর এটা লিস্ট কেন? এর থেকে যদি ছোট্ট একটা ডিস্টেন্স পেছনে সরি তাহলে নিশ্চয়ই সেটার মধ্যে ঢুকছি বলেই ওটা লিস্ট। দ্যাট মিনস এই ব্যাপারটাকে কিভাবে এক্সপ্রেস করবো, এই যে ছোট্ট পেছনে আসা এই ব্যাপারটাকে কিভাবে লিখছি, এম মাইনাস এপসাইলন,
এপসাইলন কি ভেরি স্মল একটা কোয়ান্টিটি, একটা পজিটিভ নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার অ্যাকচুয়ালি। তাহলে এটাকে যদি জুম করি, জুম করলে কি পাচ্ছি, এটা হচ্ছে তোমার নাম্বার, এটা হচ্ছে ওই এম মাইনাস এপসাইলনটা ধরেছিলাম, এম মাইনাস এপসাইলন, এটা হচ্ছে এম। তাহলে এটা যে ভেতরে ঢুকে গেছে, এই ব্যাপারটা তো আমাকে বলতে হবে যে ভেতরে ঢুকে গেছে, আমি যে ভেতরে ঢুকে গেছে এটা বলতে হবে তো। তাহলে নিশ্চয়ই এই দুটোর মাঝখানে সেটের কোনো একটা নাম্বার পাওয়া উচিত। এই যে ভেতরে ঢুকে গেছে, আমি যে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এখান থেকে জাস্ট একটু পেছনে পেছালাম, তাহলে আমি যেখান থেকে দাঁড়িয়েছিলাম আর যেটা পিছনে পেছালাম তার মাঝে তো একটা সেটের মানে আমার যে নিজের যে সেটটা, সেই সেটের একটা পয়েন্ট আছে, সেটা তো দেখতে হবে, সেই পয়েন্টটা তাহলে ওয়াই যদি এরকম পেয়ে যায় তাহলে কি বুঝবো, তাহলে সেটার মধ্যে আমি এইটাই তাহলে লিস্ট পজিশনে ছিলাম। আর যদি এরকম পজিশন থাকে একটু পেছলে আমি সেটের সেট এলিমেন্ট পাচ্ছি না বলে ওটা লিস্ট ছিল না। তাহলে সেকেন্ড কন্ডিশন কি বলছে, দেয়ার এক্সিস্ট আ পজিটিভ epsilon such that m minus epsilon less than y less than equals to no sorry ভুল লিখছি, for every epsilon greater than 0, for every real epsilon greater than 0 there exists an element y belongs to s such that m minus epsilon less than y less than equals to capital M। ঠিক আছে, এবার বলবে যে স্যার লেস দ্যান ইকুয়ালস টু কেন দিলেন, তার কারণ হচ্ছে এমটা তো মেবি সেটের পয়েন্টটা তো হতে পারে, ওটাই লিস্ট আপার, যেমন আগের এক্সাম্পলটা 1/n, এই জন্যই এক্সাম্পলটা দিয়েছিলাম আমি 1/n, যে 1 যে পয়েন্টটা সেটা তো সেটেরই পয়েন্ট, অথচ এটা নিজে আপার বাউন্ড হয়েছে। তাহলে ওই যে ওয়াইটা আমার দেখো 1/n এর যদি এক্সাম্পলটা এখানে দেখতে যাই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1/3, 1/4 এরকম চলছে, ডট 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 এরকম চলছে। তাহলে অ্যাকচুয়ালি 1টা যে লিস্ট আপার বাউন্ড, এটা প্রমাণ করতে লিখে এই ছোট্ট সাইডে সরবো, পেছনে সরবো, 1 মাইনাস এপসাইলন করেছি, তাহলে 1 মাইনাস এপসাইলন 1 এর মধ্যে একটা পয়েন্ট পাওয়া উচিত ছিল, সেই পয়েন্টটা কে, 1 তো নিজেই, 1 তো নিজেই, তাই না? ওই জন্য কি হচ্ছে, এটা হচ্ছে y ইকুয়ালস টু 1, তাহলে 1 মাইনাস এপসাইলন লেস দ্যান y ইকুয়ালস টু 1 লেস দ্যান ইকুয়ালস টু 1, কন্ডিশন স্যাটিসফাই করছে, আর তার মানে 1টা লিস্ট আপার বাউন্ড, দ্যাট মিনস সুপ্রিমাম, বুঝা গেল? ওই জন্য এই সাইডটাতে আমার কি হচ্ছে, লেস দ্যান ইকুয়ালস টু দেওয়া থাকছে, ঠিক আছে? এই দিকটা নয়, এই দিকটা দেখো, এই যে 1 মাইনাস এপসাইলন যেটা নিচে সেটাকে হাফের, এর পরের নাম্বারটা তো হাফ, এটাকে হাফের সঙ্গে সমান হয়েছে, নট নেসেসারি, এপসাইলন তো যে কোনো এপসাইলন, তাহলে সমান হতে পারে, তাহলে কার সঙ্গে, এম এর সঙ্গে, নট এটার সঙ্গে, এটা মাথায় রেখে। কেন সমান হতে পারে, কারণ এমটা সেটার মধ্যেও থাকতে পারে, বোঝা গেল? অসুবিধা থাকলে বলতে পারো, অসুবিধা নেই, নির্দ্বিধায়। Supremum of S and is denoted by m equals to sup S. ঠিক আছে, স্টার্টিংটা করতে হতো লেট এস বি আর নন এমটি বাউন্ডেড সেট, নট এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর ইফ এত, তাহলে দেন capital M is said to be supremum of S.
আচ্ছা, তাহলে এই হলো সুপ্রিমাম। আচ্ছা, এত কাণ্ড কারখানা তবে প্রবলেমে অ্যাপ্লাই করবো না, ঠিক আছে? প্রবলেমে এত কাণ্ড কারখানা অ্যাপ্লাই করবো না। এক্সাম্পল দেখি। আচ্ছা, ইনফিমামটা একটু বলে নিই, তারপরে প্রবলেম করা যাচ্ছে। ইনফিমাম বা জিএলবি, और GLB, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। দেখো কি হচ্ছে, লেট, এই দেখো ফাঁক পেলেই গল্প, হ্যাঁ, নন এমটি, let S be a non-empty set, non-empty subset of R which is bounded below if এক নম্বর x greater than equals to m for all m belongs, for all x belongs to s এর জন্য, আর 2 নম্বর for every real epsilon greater than 0 there exists a point y belongs to s such that m less than equals to y less than m plus epsilon, ঠিক আছে? এবার দেখো, এবার লোয়ার বাউন্ড মানে কি, তাহলে নিচ থেকে উপরের দিকে উঠবো, এই তো ভাবো না, এটা হচ্ছে এস, এটা হচ্ছে একটা m1 আর এটা হচ্ছে m, এইটা mটাকে গ্রেটেস্ট কেন বলবো? ফার্স্ট অফ অল তো লোয়ার বাউন্ড তো হতেই হবে। আমি এখানে কি বলেছি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, তাহলে ফার্স্ট তো লোয়ার বাউন্ড হতেই হবে, না হলে তো আমি গ্রেটেস্ট খুঁজে পাবো না। তাহলে লোয়ার বাউন্ড হতে গেলে তাহলে তো এক্স এর যে কোনো এলিমেন্টের থেকে এমটাকে তো ছোট হতেই হবে, ছোট হলেও ভালো কথা। এবং এবার সেই যতগুলো ছোট আছে তাদের মধ্যে বড়, এই ব্যাপারটা বলবো কি করে, তাহলে নিচের দিক থেকে এই যে প্লেসটা আছে, এই প্লেসটা থেকে একটু যদি উপরের দিকে উঠি, নিচের দিক থেকে যাচ্ছি তো তাহলে উপরে উঠবো, নিচের দিক থেকে একটু যদি উপরে উঠি, একটু উপরে ওঠা মানে কি, দ্যাট মিনস এই জায়গাটা এম প্লাস এপসাইলন, উপরের দিকে যাচ্ছি তাহলে প্লাস করতে হবে। তাহলে এই জায়গাটা যদি জুম করি তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে এম, আর এই জায়গাটা কত, এম প্লাস এপসাইলন, মাঝখানে গ্যাপ আছে, ওয়াই চলে আসবে একটা সেন্টার পয়েন্ট, তাই না? এটা কেন বলছিলাম না গ্রেটেস্ট, কেন ওই একই কাণ্ড। এই জায়গাটা যদি হালকা একটু উপরে উঠি, আমি কি এইখানে সেন্টার পয়েন্ট পাচ্ছি না? দ্যাট মিনস এটা তাহলে এটা কেন পাচ্ছি না, তার কারণ যে এটা আপার বাউন্ড তোমার গ্রেটেস্ট নয়, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড নয় বলেই পাচ্ছি না। তাহলে যেটা গ্রেটেস্ট হবে তার থেকে একটু উপরের দিকে উঠলেই সেটার মধ্যে ঢুকে যাওয়া হবে, তাই না? ক্লিয়ার? তাহলে এই ওয়াই পাবো, তাহলে ওই ডেফিনেশন। তাহলে এটা যদি হয় তাহলে কি বলতে পারবো, তাহলে দেন স্মল এম ইজ সাইড টু বি the infimum of S and is denoted by n face, that is n face equals to কত, small m। এটাকে G or GLB of S equals to small m লেখা যেতে পারে, আগেরটা LUB of S, ঠিক আছে, এটা বলা যেতে পারে। ঠিক আছে, এক্সাম্পল দেখা যাক।
হ্যাঁ অনবাইন না, আরও আরও অন্য এক্সাম্পল দেখবো। অনবাইন তো বুঝে গেছি। অনবাইনের সুপ্রিয়াম কত হবে 1 আর ইনফিয়াম 0, ঠিক আছে না? অথচ জিরোটা সেটার মধ্যে নেই। হুম ঠিক আছে, এক্সাম্পল লিখো। এস ইকুয়ালস টু 1 নম্বর -1 হোল টু দি পাওয়ার n 1 + 1/n, n belongs to n। বলো সুপ্রিয়াম কত, ইনফিয়াম কত হবে? সুপ্রিয়াম 1 সুপ্রিয়াম 1 মানে আন্দাজে ঢিল মারবো না। অপশন দেবো। 1 নম্বর হচ্ছে সুপ্রিয়াম হচ্ছে 2, ইনফিয়াম -2। হ্যাঁ না না দেখে নি, না আমি দেখে নি অপশন ওটা কি দিচ্ছে দেখি। কোনটা হবে অ্যান্সার? এটা হবে অ্যান্সার। কি করে হলো? হ্যাঁ হ্যাঁ, এখানে এস সেটের এলিমেন্টগুলো লেখার চেষ্টা করো। 1 পুট করলে কত আসবে? -2। 2 পুট করলে 3/2। 3 পুট করলে কত? মাইনাস কত? 4/3। -4/3। আচ্ছা, তারপরে 4 পুট করলে 5/4 চলছে ডট ডট ডট। সেটা যদি পুট করি নাম্বারটাকে, এটা 0, এটা হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 3/2, এটা -1, এটা হচ্ছে -2। তো এটা ভাবো 1, তারপরে কত? -2, তাহলে -2 এটা। আচ্ছা 3/2 এটা, -4/3, তাহলে অবভিয়াসলি -2 এর থেকে তো বড়, ঠিক আছে? -4/3 আবার 1 থেকে -1 এর থেকে ছোট, তাই না? তারপরে হচ্ছে কত? এদিকে হচ্ছে 5/4। 5/4 অবভিয়াসলি এটার থেকে ছোট, আবার 1 এর থেকে বড় 5/4। তাহলে এখান থেকে এদিকে আসবে, এখান থেকে এদিকে যাবে, তাহলে সবচেয়ে বড় কোনটা হলো? এটা হচ্ছে সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট -2। এই তো, ঠিক আছে? না লিমিট করে, হ্যাঁ না লিমিট করে ভুল কর, লিমিট করে করা যাবে, লিমিট করে করা যাবে। তুই ভুলে গেছিস ব্যাপারটা, শেখাবো ধৈর্য ধরে, সিকোয়েন্স তার জন্য জানতে হবে। এই যে সুপ্রিয়াম ইনফিয়ামটা না, লিমিট ইউজ করে, সিকোয়েন্স ইউজ করে করা যাবে। বলো না, সিকোয়েন্স হচ্ছে সর্বগাছের কাটালি গলা, যেখানেই ঢোকা হবে সেখানে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? সিকোয়েন্স অ্যাপ্লাই করে করা যাবে। হুম সিকোয়েন্স, হ্যাঁ হ্যাঁ সুপ্রিয়াম ইনফিয়াম করে বেরোবে। সিকোয়েন্স বলবো? সিকোয়েন্স, আচ্ছা ঠিক আছে, এই উদাহরণের তরফ থেকে বলছি। সিকোয়েন্স মনে আছে তো? না বলে থাকলে এবার অল্প স্বল্প একটু একটু
একটু মনে নেই। ঠিক আছে পরে লেখা আই ঠিক আছে, অল্প করে বলি, চাইছে যখন পাবলিক ডিমান্ড। ঠিক আছে, ডিউ টু, পরে তো বলবেই। হ্যাঁ স্যার পরে আবার হবে, ডিউ টু পাবলিক ডিমান্ড বলে দিই। হয়ে গেছে হয়ে গেছে, এটা হয়ে গেছে, মুছে দিই তাহলে, তখন এত কাণ্ড কারখানা করবো না। দেখো এখানে দুটো জিনিস, যদি -1 ভোল্টেজ আমার সিকোয়েন্স দিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যদি -1 ভোল্টেজ বা n টাইপের থাকে তাহলে আমাকে সাব সিকোয়েন্সে ভাঙতে হবে, ঠিক আছে? আর যদি -1 ভোল্টেজ বা n না থাকে তাহলে সাব সিকোয়েন্সে ভাঙার দরকার নেই, ডিরেক্টলি হবে, ঠিক আছে? এটা যেহেতু -1 ভোল্টেজ বা n আছে তাহলে সাব সিকোয়েন্স ভাবো। সাব সিকোয়েন্স মানে একটা সিকোয়েন্স বানাবো পজিটিভ সাইড থেকে, একটা সিকোয়েন্স পাবো নেগেটিভ সাইড থেকে। তাহলে বুঝতেই পারছো এই পাওয়ারে যদি ইভেন নাম্বার বসে তাহলে পজিটিভ টার্ম হয়ে যাবে। তার মানে n ইকুয়াল যদি 2m ধরি তাহলে এস সিকোয়েন্সটা কী পাবো, এই যে সেটটা কী পাবো, এসটা কী পাবো, মানে এসটা তো নয় তখন টি সেট অ্যাকচুয়ালি, টি সেটটা কী পাবো, নতুন একটা সেট নাম দেওয়া হলো, টি সেটটা কী পাবো 1 + 1/2 2n such that n belongs to n, ঠিক আছে? আচ্ছা আর একটা কী পাচ্ছি তোমার n ইকুয়াল টু 2n - 2m + 1 যদি ধরি, 2m + 1 2n - 1, 1 থেকে শুরু করতে হবে তো, ঠিক আছে? তাহলে শুরু করলে কত পাবো, t1 এটা, t2 সমান কত পাবো -1 - 1 - 1/2n - 1 মাইনাস কেন 1 মাইনাস ঠিক আছে, মাইনাস দেখুন হবে তো, মাইনাস দেখুন হবে তো, ঠিক আছে। তাই না? সাজ দ্যাট n বিলংস টু n, ঠিক আছে? এবার টুক করে আমাকে একটা জিনিস দেখে নিতে হবে, সিকোয়েন্স এই যে সাব সিকোয়েন্সগুলো বেরিয়েছে এই সাব সিকোয়েন্সগুলোর থেকেই কোনো না কোনোটা থেকে তুমি সুপ্রিম আর কোনোটা থেকে ইনফিমাম পাবে, ঠিক আছে? এবার আমাকে সাব সিকোয়েন্স ভাঙা হয়েছে, আমাকে এবার দেখতে হবে সিকোয়েন্সটা মোডে ডিক্রিজিং না ইনক্রিজিং, ঠিক আছে? যদি ডিক্রিজিং সিকোয়েন্স হয়, ঠিক আছে, এটা এটা কেমন সিকোয়েন্স, ডিক্রিজিং, n এর ভ্যালু যত বাড়বে নাম্বার কমে যাবে, কমে যাবে। আমার দরকার কি সুপ্রিম দরকার, তাহলে এর তাহলে সবচেয়ে বড় নাম্বারটা কোথায় পাবে, n = 1ই পাবে, তাই তো? তাহলে এখান থেকে সবচেয়ে বড় নম্বরটা কত হলো 1 + 1/2, সবচেয়ে ছোট নম্বরটা কোথায় পাবে, ডিক্রিজিং সিকোয়েন্স তো, তাহলে n এর ভ্যালু সবচেয়ে বেশি থেকে সবচেয়ে ছোট নম্বরটা পাবে, তাহলে সবচেয়ে ছোট নম্বরটা কী পাবে, n টেন্ডস টু ইনফিনিটি লাগালে তাহলে সবচেয়ে ছোট নম্বরটা ধরে হবে, যেহেতু ডিক্রিজিং সিকোয়েন্স তো। তাহলে কত হচ্ছে 1 + 0, n টেন্ডস টু ইনফিনিটি লাগাবো, ঠিক আছে? আচ্ছা এটা কি সিকোয়েন্স, ইনক্রিজিং না ডিক্রিজিং, অবভিয়াসলি ইনক্রিজিং সিকোয়েন্স, আরে মাইনাস থেকে তো বাড়ছে, ইনক্রিজিং সিকোয়েন্স। এখানে যদি নিচের দিকে নামতো তাহলে হতো ডিক্রিজিং, ঠিক আছে, -2 -3, ঠিক আছে না? তাহলে এটা কি হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে ইনক্রিজিং সিকোয়েন্স মানে কি, এটা ইনক্রিজিং তো হ্যাঁ সেই increasing। -1 তবে কি নিচে নাম্বার বাড়বে তাহলে ছোট হয়ে যাবে, ঠিক আছে, increasing হবে। নেই না, সরি মাইনাস ইনক্রিজিং না, ডিক্রিজিং সিকোয়েন্স, ডিক্রিজিং সিকোয়েন্স। আরে না মাইনাস তো এক্সট্রা যোগ হচ্ছে তো, তো মাইনাসই হচ্ছে। তো মাইনাস হলে তো মাইনাসে তো প্লাস, ও না 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 সরি ভুল বলছি, ইনক্রিজিং মাইনাস তো ঠিক আছে গন্ডগোল হলো, ঠিক আছে, হ্যাঁ ভাগ আছে, ইনক্রিজিং সিকোয়েন্স, ঠিক আছে? এটা কি হচ্ছে n এর ভ্যালু সবচেয়ে বড় যেটা 1 পাবো সেটা সবচেয়ে বড়, ছোট নম্বরটা থাকবে, তারপরে n এর ভ্যালু বাড়লে একটু বড় নম্বর, ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে ইনক্রিজিং সিকোয়েন্স তার মানে কি সবচেয়ে, এটা কি হচ্ছে নেগেটিভ সাইডে আছে, তাহলে সবচেয়ে ছোট নাম্বার যেটা পাবো সেটা কোন সাইডে পাবো, প্রথমটাই, যেহেতু নেগেটিভ সাইডে আছে তো সবচেয়ে ছোট নম্বরটা কি হবে, তাহলে 1 পুট করলে তাহলে পাবো, 1 পুট করলে কত হচ্ছে -2, ঠিক আছে? আর সবচেয়ে বড় নম্বরটা এই সিকোয়েন্সটা সবচেয়ে বড় নম্বরটা কোথায় পাবো, ইনফাইনাইট হলে মাইনাস 1 সবচেয়ে বড়টা নেগেটিভ সাইডে তো, ওই জন্য কথাটা উল্টো বলতে হচ্ছে আমাকে, বুঝতে পারছো না? মানে এখানে তো অ্যাকচুয়ালি এখানে যেটা পেয়েছিলাম সবচেয়ে বড় নম্বরটা ফার্স্টে পেয়েছিলাম, এখন কি পাবো সবচেয়ে ছোট নম্বরটা পাবো প্রথমে, ঠিক আছে? নিচ থেকে উপরের দিকে উঠছে, তাহলে সবচেয়ে বড় নম্বরটা কোথায় পাবো, n টেন্ডস টু ইনফিনিটিতে, n টেন্ডস টু ইনফিনিটিতে কি করলে -1। এবার ভাবো আমার কাছে 4টে নাম্বার তৈরি হয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই 4টে নাম্বারের মধ্যে সবচেয়ে বড় নম্বর কোনটা, 3/2, সবচেয়ে ছোট নম্বর কোনটা -2, এটা সুপ্রিম এটা ইনফিমাম, কাজ শেষ। এবার এই যে এত কাণ্ড কারখানা বললাম তো, এটাকে প্র্যাকটিস করে করে ফ্র্যাকশন অফ সেকেন্ডে করার টেন্ডেন্সি রাখতে হবে, সবচেয়ে ইজিয়েস্ট মেথড টু ফাইন্ড সুপ্রিম আর ইনফিমাম, এবং সবচেয়ে মানে কি বলবো তাড়াতাড়ি করা যাবে,
ভুলও কম হবে ওটা হলো মুখস্থ করতে না, ভুলে কম মানে কি, ভুলে এই যে ভুলে গেলে চলবে না, যে ভাঙা যাও, ভাঙতে হবে। একটা জায়গায় আছে, কোন জায়গায় অ্যাপ্লাই করা যায় না, কিছু জায়গায় হ্যাঁ, কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করা যাবে। না উচিত না জানলে ফলো করতে চলতে নাই এবার সে আসছি, পরে আসছি। সেটা পরে ইনক্রিজিং ডিক্রিজিং, অনেক সময় দেখা গেলো এই যে সিকোয়েন্সটা ভেঙেছে, এটা ইনক্রিজিং সিকোয়েন্স হচ্ছে না, আবার ডিক্রিজিংও নয়, সেখানে আবার জ্ঞানাকল আছে, ঠিক আছে। যেমন সাইন এন পাই, সে সিকোয়েন্সটা কি এরকম 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 ঢেউ কারণ চলবে তো, তাহলে ওই জায়গাটাতে অ্যাপ্লাই করতে পারো না এই জিনিস, আবার অনেক কাণ্ড আছে, তখন আবার অ্যাপ্লাই করা যাবে, ওর তো আবার অন্য কিছু মানে ভেবে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কায়দা করতে হবে, সে কায়দা পরে শেখা যাবে অবশ্যই, সিকোয়েন্স যখন আসবে তখন হবে। তবে এই জিনিস যদি অ্যাপ্লাই করতে শিখে যাও, ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে শিখে যাও, তাহলে ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই অ্যান্সারগুলো দিয়ে দেবে, ঠিক আছে না? মজা লেগেছে? পয়সা দে, যাক ঠিক আছে। আরেকটা এক্সাম্পল করি। আচ্ছা, সাইন এন পাইটাই করি। আপাতত ওই সিকোয়েন্সে যাচ্ছি না, ঠিক আছে? সিকোয়েন্স নিয়ে পরে ডিসকাশন হবে আবার। সাইন এন পাই such that n belongs to n, surface and inface। 1 নম্বর 1 minus 1, 2 নম্বর 0 1 1 0, 3 নম্বর 0 minus 1, 4 নম্বর কি হবে অ্যান্সার? 0 minus 1, ভালো করে ভাব। একই জিনিস তো হবে, সারা জীবনই হয়ে আসছে ধ্রুব সত্য এর ক্ষেত্রে, জানবি হ্যাঁ, 1 minus 1 ধ্রুব সত্য 1 আর মাইনাস 1। আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ 0 মাইনাস 1 ঠিক করে বল। আচ্ছা, আরও একটা কোশ্চেন দিই, তারপর এটা ডিসকাস করি। হ্যাঁ স্যার, এটা 0 - 1 হবে স্যার, ঠিক আছে। 9 1 দেয়, ওটাতে 0। ওকে ওকে, লেটস সি। হলো আর সাইন পাই 0 তো 0। ওটাই হাইয়েস্ট, হ্যাঁ আর লোয়েস্ট তো ওই 2 পাই 1 ওটা কি লাস্টে হুম, নট কোনটা না এই 0 দুটোই 0 হয়ে যায়, কোনটা তো দেখা সেই তো সবসময় পাই থাকে। বলো, ভেবে করো। আচ্ছা, না ভেবে বলা যাবে না, ভুল অ্যান্সার দেওয়া যাবে না। এতে কিভাবে ভাববি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা n পাই, আমি সাইন n এর জায়গায় 1 পুট করে দেবো, যে সাইন পাই, সাইন 180 ডিগ্রি মান কত? 0 হয় তো এই দেখ, এই তো তুই বলেছিস এন এর ভ্যালু 1 হলে অ্যাঙ্গেল কোথায়? এখানে। এখানে। এন এর ভ্যালু 2 হলে অ্যাঙ্গেল কোথায়? এখানে। এন এর ভ্যালু 3 হলে অ্যাঙ্গেল এখানে। এখানে। আচ্ছা, অপশন ভুল দিয়েছি। হ্যাঁ না অপশন কিছু ভুল দিইনি তো, ঠিকই তো আছে। ওটা লাস্টেরটা হ্যাঁ সেটা ঠিকই আছে। অপশন ঠিক আছে। তাহলে দেখো অ্যাঙ্গেল কোথায় হচ্ছে, 1 পুট করলে অ্যাঙ্গেল পাই ভ্যালু কত? 0। 0 আর 2 পুট করলে 2 পাই ভ্যালু কত? 0। 3 পাই ভ্যালু কত? 0। 4 পাই ভ্যালু কত? 0। সব 0। তাহলে সেটটা কি? এই সেটটা অ্যাকচুয়ালি সিঙ্গেলটন সেট, এই নাল সেট নয়, এই ফাই নয়, সিঙ্গেলটন সেট, শুধু 0ই আছে। তার মানে সিঙ্গেলটন সেটের সুপারইনফর্ম কে? সে নিজেই তো, তাই না? আরে তুমি একটা জিনিস ভাবো না, কথার কথা, তুমি চলে গেছো এখান থেকে দিল্লি, চলে গেছো, আসতে কথা নাই, এখান থেকে দিল্লি চলে গেছো, একাই থাকছো,
তা তোমার সীমাকে বেঁধে দেবে নিজেই নিজেই, যে যে যতটুকু সীমা তুমি ভাববে ততটুকুই। তার মানে কি সুপ্রিম ইনফিমাম তোমার যে সীমা সেটা কে? সে তুমি নিজেই। সিঙ্গেলটন সেটে সুপ্রিম ইনফিমাম কে? সে নিজেই। তাহলে এটা কি হচ্ছে? তাহলে এটা 0 0। তার মানে কি কিসে কিসে টিক দিতে হবে তাহলে? নোটা এটাতে ওটা সে জিরো জিরো এটাতে 1 পুট করলে কত? 2 পাই। 3 পুট করলে 2 পুট করলে 4 পাই, মানে সেই আবার ঘুরে ঘুরে ওই জায়গাতে। তার মানে 1 আর -1 চুপচাপ ভেবে বলে দিলে হবে না। এই এটা তো sin x, তাহলে এবার বলো দেখি, এটা 4 নম্বর অপশন। 1 -1 হবে। এবার 1 -1 হবে। আর প্রবলেমগুলো পরীক্ষা হলে দেবে ঠিক এরকমই, এমন দেবে না মাথা গুলি যাবে। কিন্তু একটু যদি ভেবে করা যায় তাহলে ঠিক হবে। মোটামুটি মাথা ঠান্ডা রাখতে হবে, এটা হচ্ছে মেন ঘটনা। ওটা এ করে দাও, এই টিকটা মুছে দাও, দিয়ে সাইন ইন বাই করে দাও। লিখবো না। ভাগবাজি থেকে বলি তাই ছেড়ে দেবে একটু করে ঠিক আছে, তাহলে এবার সেই ঘুরে ফিরে আবার ফাই আসি। ফাই তো বাউন্ডেড সেট দেখলাম, সুপ্রিমম কত? সুপ ফাই কত? সুপ্রিমম মানে কি? লিস্ট আপার বাউন্ড। এসের সেট অফ অল আপার বাউন্ডের সেট কি ছিল? -∞ ইনফিনিটি। লিস্ট আপার বাউন্ড কি হবে তাহলে? সবচেয়ে ছোট কে? -∞, তাই না? সবচেয়ে ছোট কে? -∞। আর গ্রেটেস্ট তোমার ইনফিমাম মানে কি? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের সেটটা কি ছিল? -∞, ইনফিনিটি, একই তো ছিল। আপার বাউন্ডের সেট লোয়ার বাউন্ডের সেট একই ছিল, দেখো পেজ উল্টে দেখো লিখেছিলাম, আপার বাউন্ডের সেট লোয়ার বাউন্ডের সেট একই ছিল। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড তাহলে কি হবে? +∞ হবে তো নাকি? দেখো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। আর মজাটা এখানেই, আমরা ভাবি যে যে কোনো সেটের সুপ্রিমাম ইনফিমাম, সুপ্রিমাম অলওয়েজ বড় হয়, ইনফিমাম সবসময় ছোট হয়। কিন্তু ফাই সেটের কি? সে উল্টো, সে হচ্ছে ইনফিমাম বড় আর সুপ্রিমাম ছোট। ঠিক আছে না? মজা পিছে না? তার মানে যার কিছু নেই সে উল্টো কাজ করে সব। ঠিক আছে, তাহলে ওটা লিখে নাও একটু নোট। সুপ ফাই সমান -∞ আর ইন ফাই সমান ∞। মজার বিষয়। আর এই হচ্ছে একটা সেট, যে সেটটা বাদ দিলে আর কিন্তু সুপ্রিমাম অলওয়েজ বড়ই থাকবে, ইনফিমাম অলওয়েজ ছোটই থাকবে। এই একটাই সেট, যে সেটে সুপ্রিমাম ছোট, ইনফিমাম বড়। এই সেট বাদ দিয়ে আর কোনো সেট নেই যে সেটের মধ্যে সুপ্রিমাম ছোট, ইনফিমাম বড় হবে। অলওয়েজ এভরি নন এমটি সেট হ্যাজ সুপ্রিমাম গ্রেটার অর ইকুয়ালস টু ইনফিমাম। ঠিক আছে, ওইটাও লিখে নেব। আচ্ছা, নোট 1 নম্বর, নোট 2 নম্বর। এভরি নন এমটি বাউন্ডেড, বাউন্ডেড না হলে তারপর সুপ্রিমাম ইনফিমাম তো কোনো প্রশ্ন আসে না। বাউন্ডেড সেট হ্যাজ দ্য প্রপার্টি সুপ এস গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইনফেস।
তবে অবভিয়াসলি এখানে ইম্পর্টেন্ট কথা কোনটা, নন সেটা হচ্ছে নন এমটি। ঠিক আছে, মানে এগুলো কি বলো দেখি, এগুলো হচ্ছে ট্রিক। ট্রিক কি, এগুলো হচ্ছে মনে রাখলে কী হবে বলো দেখি, তুমি ভুল করতে পারবে না পরীক্ষা হলে। আমি এই যে অপশান দিলাম, এই যে অপশানটা, ধরো একটা কথার কথা, এই যে অপশানটা দিয়েছে, না এটা না, এটা ওই অপশন কি এটা চোখ বন্ধ করে কেটে দেবো। কেন? এ তো জীবনে সুপ্রিমাম ছোট আর ইনফিমাম বড়, এ তো জীবনেই হতে পারে না। এমটি সেট তো নয়, একটা পয়েন্ট তো আছেই কমসে কম। এমটি সেট নয়, তাহলে এই অপশানটা দেবোই না জীবনে। থার্ড অপশনটা আছে থার্ড অপশান এটা হবে না, এটাও কেটে গেল। 2 আর 4 এর মধ্যে তাহলে 2 আর 4-এর মধ্যে, মানে এগুলো কি বলে দেখি, মাঝে মধ্যে হয় না যে মানে মানে নেগেটিভ মার্কিং নেই, তার মানে কি টিক মেরে আছে, আন্দাজে টিক মেরে আছে, কিন্তু আন্দাজটাও যদি আন্দাজে মারা যায়, আরেকটু আন্দাজ করুন। সম্ভাবনাটা বেড়ে যায়। সম্ভাবনাটা বেড়ে যায়। বাবা ঠিক আছে, প্রবলেমটিও আছে। প্রবলেমটা আসবে, তো চিন্তা করি না, তো সম্ভাবনা বেরোবে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে অপশান হতে পারে। তারপরে ওই দুটোকে ভেবে দেখো কী হবে। তুমি এরকম টাইপের যে কোনো প্রবলেম যখন সলভ করে না, এরকম জিনিসগুলো মনে রাখলে, কিছু জিনিস এগুলো যেগুলো আছে, এগুলো মনে রাখলে দেখবে 2-4টে করে অপশান এমনি কমে যাচ্ছে। এমন কিছু প্রবলেম আছে দেখবে যে 3টে অপশানই কমে গেছে, একটাই পড়ে আছে, তাহলে ওটাই অ্যান্সার। ঠিক আছে, এরকম কোশ্চেন পড়বে, প্রবলেমটা মানে অপশান ডিসকার্ড করে অ্যান্সার হয়ে গেল। ম্যাথ আর করতে হবে। হ্যাঁ, বলছি ম্যাথ আর করতে হবে। ম্যাথ আর করার দরকার পড়বে না। হ্যাঁ, সিরিয়াসলি ম্যাথ আর করার দরকার পড়বে না, জাস্ট ওই ছোটোখাটো জিনিসগুলো একটু মনে রাখতে হবে। যাই হোক, ঠিক আছে, এবার থাক নাকি? ঠিক আছে, পরের দিন আবার দেখা হবে। পরের দিন কি আছে?